ক্যান্ডি, আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, তা হলো আপনার মধ্যে পর্দাতেও কিছু চরিত্রে অভিনয় করার সময় দেখেছি, কিছু ক্ষেত্রে দেখেছি একটা মেয়েলি ভাব আছে। তো এটা কি পেশার জন্য, অভিনয়ের জন্যই, নাকি এই যে আমরা দেখি যে তৃতীয় লিঙ্গের মানুষও তো অনেকে আছেন? স্টাইলটা আমার, ড্রেস আমার, পয়সাটা আমার খরচা করছি, তো আমি সাজতেই পারি। মা রেগে যেত, মা বলতো ধর আমাদের এখানকার, আমার বাড়ির, আমাদের বংশে কেউ কখনো সিনেমা জগতেই যায়নি, তুই কি করে যাবি? তো সেই সব দিকে অনেক কঠিন লড়াই করতে করতে আমার বাবা সবাইকে বলতো যে আমার এই ছেলেটাই সব থেকে ভালো কিছু একটা করবে এবং জীবনে কোনো জায়গায় একটা পৌঁছবে, নাম করবে। এতবার দেব জিতের নাম হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ করেন? চাকরি পেয়ে গেছিলাম, মানে আমি রিটেনে খুব ভালো নাম্বার, এবং পাশ করার পরে যখন ভাইব্রা দিতে যাব সেদিন আমার ভাইয়ের বাচ্চাটা মারা যায়। ছত্রাক বেশ পরিচিতি পেল, ছত্রাকের কথা মানুষের মনে মনে ঘুরলো, এরপরে কি বসের কাজের জন্য? জিদ্দা বলছে, আরে পারফেক্ট ক্যারেক্টার, তুমি ভেতরে আসো। আমি না ভীষণ এক্সাইটমেন্ট, মানে তখন মানে একটা জিদ্দা আমাকে ডাকছে। মানে আমি বাংলাদেশি মুভিও করেছি, বাংলাদেশে আমার খুব সুপার ডুপার হিট মুভি রয়েছে, এবং ওখানকার যে সুপারস্টার শাকিব খান, তার সাথেই কাজ করেছি। এই প্রসঙ্গে ক্যান্ডি, আমার আপনাকে বলতে ইচ্ছে করছে, আমাদের সমাজে আপনিই তো একমাত্র মানুষ নন যার মধ্যে একটু মেয়েলি আচার আচরণ আছে, কথাবার্তা আছে। সত্যি তো অনেক মানুষই আছে, ছোট ছোট যাদের বয়স কম, যারা ছেলে কিন্তু একটু মেয়েলি ভাবে কথা বলে, ফলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা আমাদের সমাজে নানা রকম সমস্যার মুখে পড়তে হয়। হতে পারে এই আপনার ইন্টারভিউটা ওদেরই মধ্যে কেউ না কেউ দেখছে, বা কোনো বাবা মা তার হয়তো সন্তানটা ওরকম। ওদের জন্য কিছু বলবেন? দেবের সাথে আমার কখনো কাজ হয়নি, বাট একটা জায়গায় দেবের সাথে আমার দেখা হচ্ছিল। দেব নিজে আমাকে বলছে, আরে ক্যান্ডি কি কেমন আছো? তো আমি ভীষণ এক্সাইট ছিলাম, এক্সাইটমেন্টে এত ছিলাম যে ওই মুভিটা যদি রিলিজ হতো তাহলে মুম্বাইতে আমার একটা ভালো জায়গা তৈরি হয়ে যেত। কন্নড় ছবি করতে কিভাবে গেলেন, বা ওখানে সুযোগ কিভাবে পাবেন? আর আমি জানি সাউথের ছবিতে খুব তাড়াতাড়ি ফেমাস হতে পারা যায়। হ্যাঁ, ফার্স্ট স্টার্টিং এ তো একটু হয়েছিল, যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এলাম, তো অনেকেই যেমন আমার সাথে অভিনয় করতে অনেকে একটু সংকোচ বোধ করেছে। তবে এখনকার পলিটিক্সে বলতে গেলেই হয়তো ঝামেলা হয়ে যায় প্রচুর কিছু, কিন্তু বিশেষ করে আগে এগুলো ছিল না। তা আবার আমাকেও গালাগালি করে পেছনে পেছনে, যেমন এখন দেবদাকে করছে, সুহামদাকে করছে, প্রচুর লোককে করছে। মানে এই পলিটিক্সের ব্যাপারগুলোতে গেলেই না, তখন ওই ভালোবাসার ব্যাপারটা থাকে না। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা, সিনে স্বরূপ। সিনে স্বরূপে আজ আমাদের যিনি অতিথি আছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বলা, আজ থেকে বছর 13-14 আগে একটি বাংলা ছবি তখন বেশ হইচই ফেলে দিয়েছিল, শোরগোল ফেলে দিয়েছিল, মনে পড়ছে? বসা তো বাংলায় খুব জনপ্রিয় ছবি। জিৎ, শুভশ্রীর, ওই শুভশ্রীর সঙ্গে সবসময় থাকতেন যে মানুষটা, সেখানে ওই ছবিতেও চরিত্রটির নাম ছিল ক্যান্ডি। ক্যান্ডি রয়েছেন আজ আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। ছত্রাক, আমরা পাউলি দামকে বেশ বেশি করে পেয়েছিলাম, বা তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল ওই ছত্রাক ছবির জন্য। ওই ছত্রাক ছবি থেকেই উঠে এসেছিলেন আরো একজন, ক্যান্ডি দাস। পরবর্তীকালে ছত্রাক পরবর্তী সময় বাংলা ছবিতে অভিনয় করেছেন, বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন, ওয়েব সিরিজে অভিনয় করেছেন, সাউথের ছবিতে অভিনয় করেছেন, বলিউডে গিয়ে বলিউডের ছবিতে অভিনয় করেছেন। আর বিশেষ করে বলতে, ছত্রাক যেমন বললাম, ক্যান্ডি কি করে নাম পড়লো, এটা তো বসেও দেখেছি আপনার চরিত্রের নাম ছিল ক্যান্ডি। ক্যান্ডি অ্যাকচুয়ালি আমার নিজেরই ডাক নাম ছিল ছোটবেলা থেকে। তো আমি দেখলাম যে আমাকে বিশ্বজিৎ নামটা আমার ঠিক মানে নিজের পছন্দ মতো হলো না, যে মুভি ইন্ডাস্ট্রিতে এবং আমার গেট আপের সাথে বিশ্বজিৎ নামটা সবসময় মানায় না। তো এই কারণে আমি যখন ইন্ডাস্ট্রিতে এলাম, তো আমি ভাবলাম যে একটা কিছু আনকমন নেম নেওয়া দরকার, যেটাতে আমি পরিচিতি পাবো এবং আমার গেট আপের সাথে মানায়। তো আমি যখন ফার্স্ট ছবি করি ছত্রাক, সেখানে আমাকে বাপ্পাদিত্য দা যখন জিজ্ঞেস করলো, আমি বললাম আমার নাম ক্যান্ডি। তো বলে তাহলে তোমার ক্যান্ডি নামটাই রাখা হোক। তো ব্যাস সেই থেকে আমার নামটা ক্যান্ডি রয়ে গেল। এটা কি সেই মুহূর্তে মনে পড়েছিল যে আমার নাম ক্যান্ডি, নাকি ক্যান্ডি বলে আগেও কেউ ডাকতো আপনাকে? না, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করাতে আমি বলেছিলাম বিশ্বজিৎ দা, তো
তো ওরা বললো যে বিশ্বজিৎ নামটা ঠিক তোমার সাথে মানাচ্ছে না, এরকম অন্য কোনো নাম আছে, নাহলে আমি একটা তোমাকে নাম দিয়ে দেবো, হ্যাঁ মুভিতে যেটা থাকবে। তো যেহেতু মুভির ক্যারেক্টারটাই আমার একটা চমকপ্রদ ক্যারেক্টার ছিল, অন্য রকম টাইপের, তো আমি বললাম আমার একটা খুব ভালো নাম আছে। বলছে কি নাম? আমি বলছি ক্যান্ডি। তো বলছে বাহ, ভীষণ সুন্দর নামটা, ভীষণ আনকমন, এবং এটা তোমার সাথে খুব মানাচ্ছে। তো ব্যাস শুরু হয়ে গেল ক্যান্ডির লাইফস্টাইল। ক্যান্ডি অভিনয়ের জগতে এলো কিভাবে? এটা একটা ভীষণ মানে চমকপ্রদ, মানে এটা সিনেমা জগতের মতো একটা ব্যাপার, যে আমি কিন্তু কখনো কারোর কাছে গিয়ে বলিনি আমি অভিনেতা হতে চাই বা আমাকে একটা চান্স দিন কিছু। আমি কুদঘাটে গিয়েছিলাম একটা পুজোর বাড়ি থেকে ফিরছিলাম, বন্ধুরা সবাই মিলে আড্ডা মারতে মারতে, তো দেখছিলাম দুজন লোক আমাকে খুব ফলো করছে, দেখছে আমাকে। তো তখন আমাকে বললো তোমাকে সিনেমা করতে হবে। আমি প্রথমে খুব রেগে গেছিলাম, যে আমি বিশ্বাস করছিলাম না ব্যাপারটা, যে এরকম হয় নাকি, রাস্তাঘাট থেকে কেউ বললো সব ফালতু কথা। তখন একটা কার্ড দিয়ে বললো যে তুমি কাল এই অফিসে যোগাযোগ করো কার্ডটা নিয়ে। আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু অনেক দনমনো করার পরেও পরের দিন আমি পৌঁছে গেলাম অফিসে, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আমার বালিপুরের এই সামনেই তারাতলাতে ওনার তখন অফিসটা ছিল। তো এই মুভিটার জন্যই আর কি, মানে ছত্রাকের। তো ব্যাস ওখানে গিয়ে বেশ মজাই লাগলো যে আমি সত্যি সিনেমা করছি, এবং ওরা আমাকে ডেট দিল, যখন আমাকে সমস্ত জামা কাপড়ের মাপ নিয়ে নিল, সমস্ত কি কি পরবো, কি ড্রেস হবে আমার, এই সমস্ত করার পরে আমার ভীষণ এক্সাইটমেন্ট হয়ে গেলাম যে সত্যিকার এরকম হয়, মানে আমার জানা ছিল না। আমি তো ভাবলাম যে এরকম রাস্তাঘাটে অনেকেই বলে যেটা কাজ হয় না, সবার কাছে শুনেছিলাম, বাট দেখলাম যে না, আমার লাইফে একটা অন্যরকমই মোড় ঘুরে গেল, এবং আমি কাজটাও পেয়ে গেলাম। ক্যান্ডি এর আগে অভিনয় করেছেন কখনো? না, এর আগে আমি কোনোদিনও অভিনয় করবো এটা ভাবতে পারিনি। স্কুল কলেজ লাইফে নিজেই নাটক করাতাম, মানে নিজেই নাটক লিখেছিলাম এবং ডাইরেকশন দিয়েছিলাম, দিয়ে আমার বন্ধুদের সাথে নিজেই মুভি মানে নাটকগুলো করেছি, প্লাস একটা নাটকে অভিনয় করেছিলাম। আমি বেশিরভাগই মানে ডান্স ড্রামাগুলো করতাম, যেগুলো ডান্সের উপরে রবীন্দ্রসঙ্গীতের বা রবীন্দ্রিক নাট্য, সেইগুলোই করেছি। বাট ওইরকম ভাবে কখনো ভাবিনি আমি কখনো সিনেমা জগতে আসবো, এরকম কোনোদিন ছিল। কিন্তু আমার মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমি জীবনে অভিনেতা হতে চাই, নয় একজন টিচার হব, নাহলে অভিনেতা হব। টিচার হলে কিসের টিচার? ডান্স টিচার? না না, স্কুলের পড়ানোর। আমি মানে প্রাইভেটে প্রচুর ছেলে মেয়েকে পড়াতাম, অনেক অনেক ছেলে মেয়েকে, মানে আমার বাড়িতে পুরো ব্যাচের পর ব্যাচ পড়তে আসতো। আপ টু আমি ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়াতাম। কি পড়াতেন, কি সাবজেক্ট? সব সাবজেক্টই পড়াতাম, শুধু ম্যাথ করাতাম না, যেহেতু ম্যাথ আমি নিজেও জানি না ভালো করে। হ্যাঁ, আমি ক্লাস 6-7 পর্যন্ত, 7-8 পর্যন্ত ম্যাথ পড়াতাম, তারপরে আর পড়াতাম না। এমনি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়াতাম, সায়েন্স পড়াতাম, আর্টস পড়াতাম, ওইগুলো পড়াতাম সমস্ত। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই মুহূর্তে ক্যান্ডির যে লুকটা, বা ছবির জগতে ক্যান্ডিকে যে লুকে দেখি আমরা, আপনি যে সময়টা পড়াচ্ছেন সেই সময়ও কি আপনার লুক এরকম ছিল? কখনোই না, তখন অন্যরকম একটা লুক ছিল। একদমই, আমার চুলের স্টাইল অন্যরকম ছিল, আমার গোফ ছিল মোটা, হ্যাঁ, কখনো আমি ফ্রেঞ্চ কাট রাখতাম, কখনো চাপদাড়ি রাখতাম, হালকা হালকা। তখন যদিও মানে সব তো নতুন, মানে খুব এক্সাইটমেন্ট যে নতুন দাড়ি উঠেছে, গোফ উঠেছে, তো আমি বেশি করে কেটে কেটে আরো মোটা বানাতাম, যাতে বেশি, অনেকে বলতো যে তাড়াতাড়ি করে গোপটা দাড়িগুলো কাটলে আরো বেশি করে গজাবে, তাহলে তুই তাড়াতাড়ি বড় হয়ে যাবি। মানে ছোটবেলায় খুব ইচ্ছে ছিল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, নাহলে আমি টিচারি চাকরিতেই পাবো না। খুব চেষ্টা করেছিলাম টিচারি চাকরির জন্য সব জায়গাতেই, তো চাকরি পেয়ে গিয়েছিলাম, মানে আমি মানে রিটেনে খুব ভালো নাম্বার, এবং পাশ করার পরে যখন ভাইব্রা দিতে যাব, সেদিন আমার ভাইয়ের বাচ্চাটা মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট বিশাল বড়, তো আমি আর যেতে পারলাম না। তো তারপর থেকে আর কোনোদিনও চাকরির জন্য চেষ্টাই করিনি। আমি যে না, এবারে আমি অন্য কিছু করব। তখন ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন শো এগুলো করতাম, প্রচুর ফ্যাশন শো এর সাথে যুক্ত হয়ে গেলাম, ওদের শো মানে অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি, নিজেও শো করেছি। তো এইসব করতে করতে মানে, আর নিজের আমার অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে আমার স্টাইলটা একটু অন্যরকম ছিল, একটু ইউনিক স্টাইল।
মানে সবাই আমাকে ভালোভাবে নিত আর কি, মানে আমার স্টাইলটা একটু, সবাই বলতো তোর স্টাইলটা পুরো ফরেনারদের মতো, তুই ওদের মতো ড্রেস আপ করিস, ওদের মতো তোর চুলের স্টাইল করিস। আমি কখনো কখনো এইখানটা পুরো ছোট, এখান থেকে একদম বড় করতাম, কখনো একদম সব ছোট ছোট করে সামনে একটা বড় চুল রাখতাম এক গুচ্ছ, বা কখনো পেছন থেকে পুরো উড়িয়ে দিলাম, সামনে থেকে বড় ঝাঁকড়া। কখনো আমি খুব স্টাইল করতে ভালোবাসতাম চুলের, প্রচন্ড কালার করতাম, তার সঙ্গে আমি লেন্স লাগাতাম চোখে, কালারিং লেন্স গুলো পরতাম, প্রচুর স্টাইল ছিল ছোটবেলা থেকে। ওই কারণেই হয়তো বাপ্পাদার মনে হয়েছিল যে ওকে দরকার সিনেমা জগতে। আপনার এই দেয়াল জোড়া ছবি দেখছি, মাননীয় দর্শক আপনারাও দেখবেন, সবকটা ছবিতেই আলাদা আলাদা চুলের স্টাইল, এগুলো সব আলাদা হেয়ার ড্রেসের দিক দিয়ে একদমই তাই, হ্যাঁ বেশ সময় নিয়ে করা, আর এগুলোই বিভিন্ন পরিচালকদের কাছে বোধহয় বা প্রোডাকশন হাউসে পাঠান। হ্যাঁ হ্যাঁ একদমই। আমার দুজন হেয়ার স্টাইল আছে খুব ভালো, ওরা একজন গণেশ কর্মকার বলে, ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই করে সমস্ত কিছু, আর একজন দুষ্টু হালদার বলেছিল। ওরা দুজনকে আমি বাড়িতেই ডেকে নিই, আমি কি স্টাইল করব কি কালার করব, ওরাই সমস্ত কিছু বলে দেয় যে হ্যাঁ এটা এটা। আমি আগে জিজ্ঞেস করি ওদের কি আছে কিনা, সমস্ত করে ব্যাস ওদের দেখেই করে ফেলি সবকিছু। ক্যান্ডি, আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, তা হলো আপনার মধ্যে পর্দাতেও কিছু চরিত্রেতে অভিনয় করার সময় দেখেছি, কিছু ক্ষেত্রে দেখেছি একটা মেয়েলি ভাব আছে, তো এটা কি পেশার জন্য, অভিনয়ের জন্যই, নাকি এই যে আমরা দেখি যে তৃতীয় লিঙ্গের মানুষও তো অনেকে আছেন, আপনি কি তাদের মধ্যে পড়েন? না না না, সেরকম কোনো ব্যাপার নেই, আমার মধ্যে একটু মেয়েলি স্বভাবটা আছেই, ইনবর্নই আছে, বাট আমি ওরকম ওই তৃতীয় লিঙ্গ ফিঙ্গর মানুষ আমি নই, আমি পুরো একদমই ছেলে, একজন ফিজিক্যাল একটা ছেলে, মেন্টালি একটু মেয়েলি টাইপ আমার আছে, আমার কথা টানটা আছে, এবং আমার খুব সাজতে ভালো লাগে। সাজতে ভালো লাগা মানে যে আমাকে মেয়ে মানে তৃতীয় লিঙ্গর মানুষ হতে হবে বা মেয়ে হতে হবে সেটা কোনো মানে নেই। আমি মনে করি যে স্টাইলটা আমার, ড্রেস আমার, পয়সাটা আমার খরচা করছি, তো আমি সাজতেই পারি। যে দর্শক কে আমাকে নিল কে না নিল আমার তাতে কিছু যায় আসে না, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। ক্যান্ডি একজন পুরুষ মানুষ, সে পুরুষের মতো করে ভাবে, পুরুষের মতো করেই চলে। একদম। আপনি বলছিলেন যে বাড়িতেও আপনার সব রকম চালচলন সবকিছুই পুরুষের মতো, হ্যাঁ, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে গিয়ে কখনো কখনো চরিত্রের জন্য, হ্যাঁ, কারণ আমার এই স্বভাবটার জন্যই হয়তো আমি অভিনয়তে চান্স পেয়েছি, যেহেতু আমার ক্যারেক্টার গুলো একটু ইউনিক ক্যারেক্টার থাকে। আর সব থেকে বেশি ভালোটা কি, আমি আমার বাড়ি থেকে প্রচন্ড সাপোর্ট পেয়েছি অল টাইম। আমার বাবা ভীষণ ভাবে আমাকে ভালোবাসতো, আমার মা ভীষণ ভাবে ভালোবাসতো, আমার ভাই বোনরা কখনো আমাকে এটা নিয়ে কখনো কিছু বলার সাহসই পায়নি। আমার যদি আদার্স কখনো বাইরের কখনো কেউ যদি কিছু বলেছে, ছোটবেলাতে তো হয় একটু মানে মেয়েলি টাইপের হলে একটু মেয়ে নস্কা অনেক রকমের কথা লোকে বলে, তো আমার বাবা ওটা ফেস করতো, এবং তাদেরকে গিয়ে তার বাবা মাকে, তাদেরকেও বলতো না, তার বাবা মাকে গিয়ে বলতো যে ছেলে মেয়েকে একটু ভালো শিক্ষা দিন, যাতে অন্য কাউকে এইভাবে কিছু না বলে যে তার মনক্ষুণ্ণ হতে পারে কোনো ব্যাপারে। কারণ আমি জানি যে ওরা তো সমবয়সী, ওরা আজকে ঝগড়া করবে কালকেই মিলে যাবে, কিন্তু বাড়ির লোককে যদি বলা হয়, বাড়ির লোক যদি সেইভাবে গাইড করে, তাহলে সেই ছেলে মেয়েগুলো এরকম বলবে না কখনো। তো সেই দিক থেকে আমার বাবা প্রচন্ড সাপোর্ট করতো, এবং বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো। আমার বাবা সবাইকে বলতো যে আমার এই ছেলেটাই সব থেকে ভালো কিছু একটা করবে, এবং জীবনে কোনো জায়গায় একটা পৌঁছবে, নাম করবে, এটা আমার আশা ভরসা। এবং সেটা আমার মাকেও বলতো, তো আমার মারও খুব ভরসা ছিল আমার উপরে যে আমি জীবনে একটা কিছু ভালো কিছু করতে পারি হয়তো। যখন সিনেমা দেখে মাকে বলতাম যে আমিও এরকম ভাবে সিনেমা আর্টিস্ট হতে চাই, আমিও উত্তম কুমারের মতো অভিনয় করব, তো মা রেগে যেত, মা বলতো ধুর, আমাদের এখানকার আমাদের বাড়ির আমাদের বংশে কেউ কখনো সিনেমা জগতেই যায়নি, তুই কি করে যাবি। আর এখন তো তখনকার সময় তো প্রচন্ড টাফ ছিল, যখন আমিও ইন্ডাস্ট্রিতে এসেছি 2012-তে, তখনও অনেক টাফ ছিল, কারণ মানে বড় ডিরেক্টরের সামনে যাওয়াটা, পৌঁছানোটা অনেক কঠিন ব্যাপার ছিল। তখনকার সময় এরকম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা কোনো রকম কোনো মানে মাধ্যম ছিল না, একটা ছিল মাত্র, কিন্তু সেটাও সবাই পেত না, কারণ আমাদের কাছে সেরকম দামি মোবাইলও ছিল না তখন। আমি ফার্স্ট মোটরোলা মোবাইল ইউজ করি যখন, ছোট মোবাইল, তাতে আমাদের ক্যামেরা থাকলেও আমরা সেলফি কি জিনিস সেটাও জানতাম না। তো সেই সব দিকে অনেক কঠিন লড়াই করতে করতে ব্যাস আমাকে বেশি দিন কখনো স্ট্রাগল করতে হয়নি লাইফে, এটা আমার খুব সৌভাগ্য একটা। এই ছত্রাক বেশ পরিচিতি পেল,
ছত্রাকের কথা মানুষের মনে মনে ঘুরলো, এরপরে কি বসের কাজের জন্য? না না না, সেরকম কিছু না। ছত্রাকটা তো এখানকার ছবি ছিল না, ছত্রাক ছিল শ্রীলঙ্কার এক মুভি। এবং আমার খুব মানে ভীষণ প্রাউড আমি যে আমার অভিনীত মানে প্রথম ছবি কান ফেস্টিভ্যালে দুবার করে দেখানো হয়েছিল, কানে গেছে দুবার। এবং আমি তখন অন্য আর একটা মুভি শুটিং করছি, বাপ্পাদিত্যদা আমাকে ফোন করে বলছে, ক্যান্ডি জানো তুমি তোমার মুভি কানে ফেস্টিভ্যালে গেছে, তোমার ছবি কানে দেখানো হচ্ছে। আমি যে কি বলছো, আমি তো অত কান ফেস্টিভ্যালটা কি জিনিস সেটাও আমি জানতাম না তখন ফট করে, কারণ আমার এত নলেজ ছিল না। তো আমি আবার যেই যার কাজ করছিলাম ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা কান ফেস্টিভ্যাল কি হয়, আমার একটা মুভি গেছে। বলছে তাই, কি মুভি? তখন আমি বললাম যে আমি একটা ছত্রাক বলে মুভি করেছি, ওই মুভিটা কান ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। বলছে ওয়াও, কনগ্রাচুলেশন, খুব ভালো। কান তো বিশাল বড় ফেস্টিভ্যাল হয় ওখানটাতে, ওখানে কোনো মুভি যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো সেই ডাইরেক্টর আবার সবাইকে বললো, মানে ওই ডাইরেক্টর আমার খুব ভালো বন্ধু কাম দাদা। মানে আমি যে সিনেমাটা করছি ছত্রাক, মানে অনেক অ্যাকচুয়ালি আমার দু চারজনের সাথে আলাপ ছিল যারা ইন্ডাস্ট্রির লোকজন, কিন্তু মানে আমি কোনোদিনও কাউকে বলিনি যে আমি সিনেমা করতে চাই বা কিছু এরকম কোনো ব্যাপার। তারপর মানে আমি যখন ওই ছত্রাকটা করলাম, তো বাপ্পাদিত্যদাই বলেছে, আমি যখন নেক্সট যার মুভি কাজ করেছি রাজ মুখার্জি, তখন উনি খুব ভালো একজন ডিরেক্টর, ওনার তখন নাগরদোলা খুব হিট ছবি, তারপর মিস্টার ফান্টুস এই ছবিগুলো করছে, বড় বড় ছবি করছে তখন। তো আমি তখন রাজদাকে খুব ভালো করে চিনি, আমরা অনেক সময় আড্ডা মেরেছি, দেখা হয় একটা জায়গায়, লাড্ডু বাজরিয়া বলে একজন প্রডিউসার, তার অফিসে গিয়ে আমরা সবাই আড্ডা ফাড্ডা মারতাম। কিন্তু কখনো আমি বলিনি তাদেরকে যে আমাকে একটা সিনেমা কাজ দাও বা কিছু, কারণ আমি জানতাম না যে আমি করতে পারবো সিনেমাটা। এটার জন্য বাপ্পাদাও আমাকে প্রচন্ড ইয়ে করে মানে সাহস জুগিয়েছে। বাপ্পাদা বলেছিল যে সামনে ক্যামেরা চলছে সেটা তুমি দেখবেই না, তুমি তোমার মতো করে যা ইচ্ছা করে যাবে, যেটা তুমি করো একদম ন্যাচারাল, যা তুমি তোমার মতোই করে কথা বলবে, তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না, শুধু ক্যামেরায় লুক দেবে না, ব্যাস, তাহলেই হয়ে গেল তুমি সিনেমা আর্টিস্ট। তো আমি বলছি এরকম হয় নাকি? বলছে করেই দেখো না, তাহলেই তো হবে। তো ভীষণ মজা করে কাজ করেছিলাম ওইটাতেও। বসে গিয়ে জিৎ শুভশ্রীর সঙ্গে কাজ করা শুরু করলেন। এর আগে জিৎ বা শুভশ্রীর সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছিল? না না না, এটা কখনো হয়। এটা বস ছিল আমার 6 নম্বরের ছবি। ছত্রাক করার পরে যখন ওই বাপ্পাদিত্যদা রাজদাকে বললো, রাজদা বললো ঠিক আছে আমি তোকে একটা মুভিতে কাজ দেব, 2টো সিন থাকবে তোর, হ্যাঁ 2 থেকে 3টে সিনে আমি তোকে রাখবো, ছোট ছোট সিন থাকবে, ডায়লগও থাকবে, যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে আমি পরের ছবিটায় কাজ দেবো। আমি বলছি ঠিক আছে রাজদা, আমি চেষ্টা করব। তো আমার সেকেন্ড ছবি ছিল লাইফ ইন পার্ক স্ট্রিট। হ্যাঁ, তো রাজ মুখার্জির ছবি। তো যখন গেছিলাম খুব এক্সাইটেড, মানে আমি সিনেমা আর্টিস্ট হয়ে যাচ্ছি, তার মানে আমি সিনেমা করছি। হ্যাঁ, তো গিয়ে আমাকে যখন ডায়লগ দিল, ডায়লগটা ছিল দেবশ্রী রয়ের সাথে। হ্যাঁ, তো আমি যার ছবি দেখছি, দেবশ্রী দি আমার কাছে একটা ভীষণ আইকনিক একটা হিরোইন তখনকার সময়ে, মানে আমি ওনার ছবি প্রচুর দেখেছি এবং ভীষণ ভালো লাগতো আমার ছবি দেখতে। বা বুম্বাদা আর ওনার জুটিটা আমার খুব প্রিয় ছিল একটা। তো যখন আমি ডায়লগ থ্রো করলাম দেবশ্রীদির সাথেও, দেবশ্রীদি যখন কথা বলছে তার পাল্টা আমি জবাবগুলো দিচ্ছি, তো রাজদা ভীষণভাবে এক্সাইটেড এবং খুব হাততালি দিয়েছিল তখন। তারপরে আর একটা জয়বাদ্দারির সাথেও একটা সিন ছিল, ও ভীষণ বড় আর্টিস্ট, আমার পাড়ারই দাদা, কিন্তু আর্টিস্ট হিসেবে চিনতাম, সিনেমাতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, বাট মানে কাজ করবো এটা তো কখনো ভাবতে পারিনি। তো যখন ওনার সাথে ডায়লগ থ্রো করলাম, উনি বলছে আরে ক্যান্ডি তো খুব ভালো কাজ করছে, ভীষণ ভালো, ওর মধ্যে কোনো জড়তা নেই। আমি বলছি সবই আপনাদের আশীর্বাদে। তো ব্যাস শুরু হয়ে গেল লাইফে মানে নতুন করে পথ চলা। রাজদা বলছে ক্যান্ডি তুই আবার পর 4টে ছবিতে কাজ করছিস। তারপর সেকেন্ড ছবি, 3rd নম্বর ছবি করলাম ডার্লিং বলে একটা মুভি করেছিলাম। ডার্লিংটাতে আমার খুব বড় একটা ক্যারেক্টার ছিল, ফার্স্ট টু লাস্ট একটা ক্যারেক্টার, মানে হিরোর বেস্ট ফ্রেন্ড। ওখানে মানে আমি প্রেমটাও আমি করাচ্ছি, মিলটা লাস্টে আমি করাচ্ছি, ওদের সাথে একটা ফ্যামিলি পরিবার নিয়ে গল্প ছিল।
তারপর আরো ছবি করলাম, রাজদারি মানে ডার্লিং এর পরে রূপে তোমায় ভোলাবো না বলে একটা মুভি করলাম, ওটাও হিরোর বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম। তারপর করেছি কি আর একটা ছবি করলাম রাজদার, তখনই মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে। তো এরকম সবকটা ছবি করার পরে 4টি ছবির পরে 5 নম্বর ছবিতে আমি কাজ পেলাম অন্য ডিরেক্টরের। সবসময় একই ডিরেক্টরের কাজ কেন করবো, অন্যদেরও ওরাও জানুক যে আমি কাজ করছি। তো সৌম্য সুপ্রিয় বলে একজন ডিরেক্টর ছিল, দুজন ডিরেক্টর মিলে একটা মুভি ডিরেক্ট করছে। মুভিটার নাম ছিল 74.5 ঘোষপাড়া। ওটাতেও আমার একটা ভীষণ ভালো চরিত্র ছিল, মানে আমি হিরোকে ভালোবাসি, হিরো আমার বয়ফ্রেন্ড, মানে আমি হিরোকে ভালোবাসি, হিরো হিরোইনকে ভালোবাসে। আমি হিরোকে পাওয়ার জন্য ওকে লাইফে বিশাল বড় দাঁড় করাবো, অনেক কিছু করব, কিন্তু আমার স্বপ্ন যে আমার বয়ফ্রেন্ড লাইফে বিশাল বড় মডেল হবে, হ্যাঁ, তারপর হয়তো আমাকে দেখবে, আমার সাথেই থাকবে, মানে এরকম একটা কল্পনা কেন্দ্রিক ছবিটা, বিশেষ কমেডি ছবি ওটা ছিল। তো ওইখানে বিবেক ছিল, আমার বিবেক ত্রিবেদী, ও আমার হিরোর ক্যারেক্টার করেছিল। তো ব্যাস ওই মুভিটা করতে করতেই মানে আমার কাছে ফোন আসে বসের জন্য। ফোনটাও মানে কিরকম করে আসে, আমরা যেখানটাতে ফটোশুট করতে গিয়েছিলাম ডার্লিং এর সময়, তো ওই ফটোশুটের সময় একটা দাদা ছিল যে ফটোশুট করেছিল, ওই ফটোগ্রাফার দাদার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, দেবাশিস মিত্র বলে নাম ছিল ওনার। তো আমাকে খুব পছন্দ করে, বলছে যে কি মিষ্টি দেখতে তোমাকে, আর মানে তুমি বাংলা ছবিতে তো তোমার মানে ক্যারেক্টার একটা ইউনিক ক্যারেক্টার, যেটা আজ পর্যন্ত বম্বেতেই শুধু ববি ডার্লিং করতো, এবার বাংলা সিনেমাতে এই ট্রেন্ডটা চালু হয়ে গেল, তোমাকে পেয়েছে। আমার কাছে কোনো ভালো কাজ এলে আমি ডেফিনেটলি তোমাকে বলবো, তুমি করবে তো? আমি তো কাজ করার জন্যই এসেছি। তো ব্যাস মানে যখন 74.5 ঘোষপাড়া করছিলাম, তখনই দেবাশিসদার ওখানেই বসের সব ফটোশুট হয়েছিল। তখনই ওরা একটা এরকম খুঁজছিল কাউকে, যাকে দিয়ে ওরা এরকম ডিজাইনারের একটা ক্যারেক্টার করাবে খুব বিশাল। তো ওরা প্রথমে অনেক ছেলেকেই নিয়েছিল, 35টা ছেলেকে ওরা অ্যাপয়েন্ট করেছিল, মানে গ্রাসরুট আর রিলায়েন্স মিলে, কিন্তু কাউকেই ওদের পছন্দ হয়নি। তো দেবাশিসদা বলছে তোমাদের এই ক্যারেক্টারের জন্য একজন পারফেক্ট, ওর নাম ক্যান্ডি, তোমরা একবার ট্রাই করো ওকে, ভীষণ ভালো, ভীষণ মিষ্টি দেখতে, দারুণ কাজ করে। তো তখন আমার 74.5 ঘোষপাড়ায় শুটিং চলছে, ব্যাস আমার কাছে ফোন এলো, আমি বললাম যে আসতে পারবে? আমি বললাম যে এখনই, আমি তো শুটিং এ রয়েছে। বলছে আজকেই লাস্ট ডেট, আজকে আমাদের মহরত হচ্ছে, তুমি যদি আসো তো আসো, নইলে আমরা কোনো মেয়েকে দিয়েই ক্যারেক্টারটা করিয়ে নিতে হবে আমাদেরকে। কারণ মানে বসটা ছিল আমাদের নাম্বার 1 বিজনেসম্যানের কাপের ছিল, বেঙ্গলি ভার্সন, ওখানে একটা মেয়েই করেছিল এই ক্যারেক্টারটা। তো আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেল, আমি শুটিং ছেড়ে যাবো কি করে, ডাইরেক্টর আমাকে ছাড়ছে না কিছুতেই। তো ইন দ্য টাইম আমার প্রডিউসার চলে আসে, প্রডিউসার ভীষণই ভালো মানুষ, সে যখন বলছে আরে ক্যান্ডি এসে মন মারা হয়ে আছে কেন, ক্যান্ডি সবসময় ছটফট করে, সবসময় গল্প আড্ডা হা হা হি হি করতেই থাকে। আমি বলছি না, আমার একটা ভালো কাজ এসছে জিতের সাথে, হ্যাঁ, কিন্তু ডিরেক্টর আমাকে ছাড়ছে না, বলছে আমার শুট আছে। তো প্রডিউসার বলছে যে আরে ক্যান্ডির সিন এখন বাদ দাও, অন্যদের সিন করে নাও, ক্যান্ডির সিন পরে করবে, ও যাবে আর আসবে, 1 ঘন্টার কাজ আছে ওর, ঠিক আছে, ওকে না হয় 2 ঘন্টা এক্সট্রা দিয়ে করাবে। আমি ভীষণ এক্সাইটমেন্ট, আর এবং সব থেকে ভালো লাগলো যে প্রডিউসার নিজের গাড়ি পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে যাওয়ার জন্য, বলছে তুমি আমার গাড়ি নিয়ে চলে যাও, ড্রাইভারও আছে। তো আমি যখন গেলাম, অফিসে গিয়েছিলাম, গিয়ে আমি মানে দরজাটা খুলে জিজ্ঞেস করছিলাম যে বিদ্যুৎ দা কি আছে, উনি আমাকে কল করেছিলেন। মানে আমি ভীষণ সারপ্রাইজ ওই টাইমটাতে, মানে আমি গেটটা খুলে বিদ্যুৎদার কথা জিজ্ঞাসা করতেই জিদ্দা বলছে আরে পারফেক্ট ক্যারেক্টার, তুমি ভেতরে আসো। আমি না ভীষণ এক্সাইটমেন্ট, মানে তখন মানে একটা জিদ্দা আমাকে ডাকছে, মানে আমি ভীষণ এক্সাইটমেন্ট হয়ে গেলাম। তো জিদ্দা বলছে বাহ, না প্রসাদ খাও, তুমি কাজ করছো হ্যাঁ মুভিটাতে। আমি তো কিছুই জানি না, আমি তখন ফুল অ্যান্ড মেকআপেই ছিলাম, ড্রেস মেকআপ সবকিছু করাই রয়েছে, মানে গেট আপটাও খুব সুন্দর। হ্যাঁ, তো আমার মনে মনে তো এত এক্সাইটমেন্ট হচ্ছিল,
কিন্তু বলছে যে কিন্তু তোমাকে অডিশন দিতে হবে একটা। আমি যে হ্যাঁ নো প্রবলেম। তো শুভশ্রী বলছে নাও প্রসাদ খেয়ে নাও আগে, তারপর একটা অডিশন দেবে, তুমি কিন্তু আমার ফ্রেন্ডের ক্যারেক্টার করবে, তোমার ক্যারেক্টার কিন্তু খুব ভাইটাল। প্লাস তারপরে বাবা যাদব আমাদের ডিরেক্টর ছিল, বাবা যাদব বলছে আরে ক্যান্ডি নাম भी बहुत अच्छा है, ये नाम भी रखता है मूवी में। কারণ মুভিতে নামটা ছিল জ্যোতি। হ্যাঁ, বসের প্রথম যে নামটা ছিল জ্যোতি বলে, তো বলছে না না ওর ক্যারেক্টারের সাথে এই নামটা মানাচ্ছে না, বলছে कैंडी नेम इतना अच्छा है तो हम लोग यही रख लेते हैं। तो जिद्दा বলছে हाँ हाँ क्यों नहीं, আর ক্যান্ডি बहुत स्वीट है। তো আমি ভীষণ এক্সাইটমেন্টে, আমি ভাবতে পারছিলাম না ওই টাইমটাতে আমি জিদ্দার সাথে মুভি করব একটা। তো আমার ফ্রেন্ড যার আমি মুভি করেছি হিন্দি মুভি, জেমস বলে, ও বম্বের। তো জেমস বলেছিল যে ক্যান্ডি কাউকে বলবি না যে তুই এই মুভিটা করছিস, ঠিক আছে? ভালো জিনিস বললে সেটা হয় না এখানে, ওদের ওদের কিন্তু অনেক বড় হাউস, তো যদি মানে জানাজানি হয়ে যায় সমস্ত কিছু, তোকে যখন তখন বাদও দিয়ে দিতে পারে। এখনো তো শিওর না যে তুই কাজটা করছিস, অতএব এখন এক্সাইটমেন্টে কাউকে বলবি না, কাজটা হচ্ছে সেটাও বলবি না। আমি বলছি ঠিক আছে। বলছে আমার কথা শোনো, তোমার ভালো হবে, তোমার যখন কাজটা হবে লোকে তোমাকে দেখবে, তোমাকে বলতে হবে না, লোক তোমাকে দেখে জিজ্ঞাসা করবে। আমি বলছি ঠিক আছে। আমি না ভীষণ বলে ফেলে, আমার বন্ধুদেরকে একটু বলা বলি করতে ভালো লাগতো। তো তখন তো তারপরে আমি সমস্ত দিলাম অডিশন, এক অডিশনে ওরা মানে আমাকে নিয়ে, এবং ভীষণ একটা টাফ সিন ছিল, যে সিনটা মুভিতেও খুব হিট হয়েছিল, যে আমি একটা চেয়ার দিয়ে পড়ে যাই, উঠে জিদ্দাকে গালাগাল করি কতগুলো, তারপরে মানে আমরা শুভশ্রীকে নিয়ে চলে যাচ্ছি, ওই সিনটাই আমাকে করতে বলা হয়েছিল। এবং ওখানে নায়কও নেই, নায়িকাও নেই, ফাঁকা জায়গায় আমাকে সেইভাবে ডায়লগ থ্রো করতে হবে। তো আর ওইখানটায় কাঠের চেয়ার ছিল, ওটা প্লাস্টিকের চেয়ার ছিল। তুমি ভাবো মানে কি টাফ, কিন্তু না মানে বিশ্বাস, ভগবান আমাকে করিয়ে নিল এক শটে, এত সুন্দর ওকে হয়ে গেল, এত ভালো সিনটা করলাম। বাবা যদি বলে বহুত बढ़िया कलाकार है तुम, बहुत आगे जाओगे तुम, बहुत अच्छा, ठीक है हम लोग तुमको बताते हैं। তো ওরা এরকম ভাবে বলে, ওরা শিওর বলেনি আমাকে। তো আমার একটু মনটাও খারাপ হয়ে গেল যে এত কিছু করার পরে এখন আবার বলছে যে আবার জানাবে আমাকে। ঠিক আছে, আমি বেরিয়ে এলাম। তারপরে আমাকে বলছে তুমি এখন যাও, ঠিক আছে আমরা তোমাকে খবর দিয়ে দেবো। বলতে বলতে আমি গাড়ি নিয়ে চলে এসেছি, অর্ধেকটা চলে এসেছি যখন, তখন আবার ওরা ফোন করেছে তুমি এক্ষুনি অফিসে আসতে পারবে। আবার আমি বলছি কি কেন? বলছে তোমার এগ্রিমেন্ট করতে হবে। तो मैं भीषण एक्साइटमेंट हो गया। আমি ড্রাইভারকে বললাম और एक बार जाना पड़ेगा आपको मेरे साथ। বলা हाँ हाँ স্যার क्यों नहीं। তো আবার গেলাম, গিয়ে এগ্রিমেন্ট করলাম ওখানটাতে। বলছি তোমার কিন্তু অনেক দিনের কাজ, আর তোমার ক্যারেক্টারটা পুরোটাই জিৎ আর শুভশ্রীর সাথেই থাকবে, অতএব তুমি কিন্তু অন্য কোনো কাজ এখন ধরতে পারবে না। ইউ ক্যান ইমাজিন সেই টাইমে আমার 6খানা মুভি এসছে একসাথে হাতে, 74.5 ঘোষপাড়া করতে করতে, আর 7 নম্বর বস ওখানটায়। আমি 6টা ছবি ক্যান্সেল করে দিলাম, করে দিয়ে বসটাকে ইয়ে করলাম। এবং আমাকে জেস বলছে किसी तरफ मत देख, सिर्फ फोकस बॉस पे डाल, वो जो हीरो के साथ तू काम करने जा रहे वो तेरा जिंदगी में सबसे बढ़िया काम होगा, ठीक है। और वो मैं मूवी देख लिया हूँ, साउथ इंडियन में मैं मूवी देख लिया, वो लड़की का कैरेक्टर हीरोइन से भी ज्यादा अच्छा है। এত কিছু বলার পর আমি যে ঠিক আছে ওকে। তো আমি ভীষণ বাড়িতে এসে এক্সাইটেড, এবং কাউকে বলতেও পারছি না, বা আমার বেস্ট ফ্রেন্ডকেও বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু যে এত ভালো ছবি, সবাই বলছে যে কি করছিস তুই, তুই গেলি যে কি হলো। আমি বলছি পরে বলবো সব, এখন না। ওরা কাউকে বলতে মানা করেছে। ব্যাস যেদিনকার শুটিং সেদিনকার শুধু আমার ছোট ভাইকে বলেছি, আমার ভাই আমার সাথে গেছিল প্রথম দিন, কারণ ওরা বলেছিল প্রচুর ড্রেস লাগবে, তোমার যত ভালো ভালো ড্রেস আছে সেরকম কয়েকটা ড্রেস জুতো তুমি নিয়ে আসবে, আর কিছু আমরাও তোমাকে দেবো। সাডেনলি তো তোমার জন্য করা যাচ্ছে না, কারণ তোমার ড্রেস আপ গুলো একটু অন্যরকম হবে। তো কিছু ড্রেস আমি দিয়েছিলাম, কিছু ড্রেস আমাকে সর্বরিদি মানে ডিজাইনার ছিল সে আমার জন্য করেছিল। বাট ওই একটা ছবির পরে মানে আমাকে আর কখনো পেছনে তাকাতে হয়নি। একটা ক্যান্ডি, একটা বস নিয়ে এতক্ষণ কথা হলো, প্রত্যেকটা সিনই মনে আছে। ওই সিনটা তো বিশেষ করে মনে আছে যেখানে জিৎ শুভশ্রীকে খুব বকাঝকা করলো যে তুমি আমাকে আর যেন তোমাকে না আশেপাশে দেখি বলে চলে এলো, আর আপনি দৌড়ে এলেন, এসে বললেন যে আমার নাম ক্যান্ডি, এটা আমার কার্ড, আপনি যখন খুশি ফোন করতে পারেন।
জিৎ আপনাকে বললো ঠিক আছে ফোন আপনাকে করতেই পারি, কিন্তু ওর মতো মেয়েকে করবো না বা কিছু একটা বলে আপনার কাছে একটা আলতো করে হাত রেখে চলে গেল। আপনি ইয়েস টিয়েস কিরকম করলেন একটা এক্সাইটমেন্টে। জিৎকে তো দেব জিৎ এদেরকেই তো দেখছিলেন সিনেমায়, হ্যাঁ সেই জিৎ আপনার সঙ্গে অভিনয় করছে, আপনাকেই এটা টাচ করে চলে যাচ্ছে যে ঠিক আছে, কেমন মনে হয়েছিল সেই সময় ওই শটটা দেওয়ার পর? ওই সিনটা তো অনেক পরে হয়েছে আমাদের, তার আগে প্রথম সিনটা ছিল যখন টেকনিশিয়ানে আমাদের শুটিং হচ্ছিল, আমি শুভশ্রীর ডিজাইনের ড্রেস আপ করছি, তো ওই টাইমে মানে জিদ্দার সাথে বিশ্বনাথ দা দুজনে ঢুকছে এবং বলছে কি সব জঙ্গলিদের মতো সাজিয়েছো, সেই সিনটা মানে ওই সিনটার সময় আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম, আমি করতে পারছিলাম না সিনটা কিছুতেই। মানে আমি শুভশ্রী পর্যন্ত ঠিক ছিল, যখন জিদ্দা ঢুকেছে এবং আমার স্টার্টিংটাই আমাকে দিয়ে হয়, আমি মানে ভীষণ মানে হোয়াট ইজ সারপ্রাইজ এইসব বলতে হবে, আমি আমার আমার কিছুতে হচ্ছিল না, আমি ভুল ভাল করে ফেলছিলাম, দুবার তিনবার ভুল হয়েছে। তো তারপরে আর একটা সিন ছিল যে মানে ওইখানের সিনগুলোতেই, ওটা যেহেতু ফার্স্ট ডে শুটিং ছিল আমার, ওই সিনটাই প্রথম দিনের, মানে আমি ভালো আমি পারবো না, বলছে আমার দ্বারা হবে না, আমি পারছি না, আপনার না, আমি আমার গা কাঁপছে। কেন এটা কেন হচ্ছে জিতের সঙ্গে? এক্স্যাক্টলি, কারণ মানে ফার্স্ট স্টার্টিং একটা বড় মানে হিরো যার মুভি এত দেখেছি, এবং জিদ্দার সাথীতে আমার কাজ করার কথা ছিল তখন, যখন সাথী করছিল তখন আমার কাছে একটা অফার এসেছিল সাথীতে, ওই ওদের ফ্রেন্ডের একটা ফ্রেন্ড হওয়ার জন্য, তখন আমি কলেজে পড়ছিলাম, তো 11 এরকম পড়ি হয়তো তখন, মানে বাট আমি আমার ইন্টারেস্টই ছিল না, কারণ আমার ইন্টারেস্ট ছিল আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করব, তো তখন তো আসেনি, আর এবারে অনেক মুভি দেবে সাথী দেখে আমি হলে কেঁদেই ফেলেছিলাম, এত ভালো একটা মুভি, এবং সবাইকে বলছিলাম জানিস এখানে আমারও একটা ক্যারেক্টার ছিল, আমি করলাম না বলে। তো যাই হোক, মানে ওই সিনটাতে আমি না অনেক বসে আছি যে না জিদ্দা তোমাকে আমি বাজে কথা বলতেই পারবো না, এখানটাতে অনেকগুলো বাজে কথা বলার আছে তোমাকে, আমার না কেমন একটা লাগছে। তখন জিদ্দা, আমিও ভয় পাচ্ছিলাম, শুভশ্রীও ভয় পাচ্ছিল তখন, কারণ শুভশ্রী এর আগে ওর বোনের ক্যারেক্টার না করতে কি একটা করেছিল, হিরোইন ফার্স্ট, তো আমাকে বলছে ক্যান্ডি আমারও একটু নার্ভাস হচ্ছে রে, মানে জিদ্দা একটা ভালো এত বড় একটা হিরো, তার সাথে মানে কাজ করছি, তো আমরা দুজনে একটু নার্ভাস হচ্ছিলাম, তখন জিদ্দা আমাদের দুজনকে বলছে একটুখানি অফ করো, দাঁড়াও, আমাদের দুজনকে নিয়ে বসলো, বসে গল্প করে বলছে ক্যান্ডি, ক্যান্ডি তো, আমি বলছি হ্যাঁ ক্যান্ডি, রিয়েল নেম, আমি বলছি হ্যাঁ রিয়েল নেম তো এটা, বলছে রিয়েল ক্যান্ডি আর মুভির ক্যান্ডি আলাদা, আমি জিৎ নই এখন, আমি কিন্তু এখন সূর্য, আর ছবির যে ক্যান্ডি সে কিন্তু সূর্যকে গালাগালি করছে, জিৎকে গালাগালি করছে না, জিৎকে কিছু বলছে না, জিদ্দাকে সে ভালোবাসে ভীষণ ভাবে, কারণ জিদ্দা এত বড় অভিনেতা, ওর কাছে একটা আইকনিক। আমি বলছে হ্যাঁ, বলছে এরপরে আর ভুল হবে না তো, আমি বলছি কি না, তাহলে মনে রাখো আমি সূর্য, তুমি কিন্তু মুভির ক্যান্ডি, অরিজিনাল ক্যান্ডি না। শুভশ্রীকেও বলছে তোমার ভয় লাগছে, বলছে না একটু মাঝে মাঝে নার্ভাস, তো দুজনে ভীষণ মজা করে, যেমন জিদ্দা আমাদের ভীষণ ইজি করে দিয়েছিল ওই সিনটাতে, ব্যাস ওই তারপর যখন হয়ে গেল মানে এক শটে ওকে, তারপর আর কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি তখন। এবং সব থেকে মজা হয়েছিল যখন বম্বে শুটিং করছিলাম, তো ভীষণ রোদ্দুর ছিল বম্বে, ফোর্ডের উপরে আর রাস্তাঘাটে, ওখানে কোনো জায়গা একটা শেড নেই দাঁড়াবার জন্য, মানে আমি অনেক সিনে দেখবে আমি প্রচন্ড কালো লাগছে, মানে পুড়ে গেছিলাম আমরা রীতিমতো ওইখানে। আর যেই সময় পেতো তখন জিদ্দা এসে আমার সাথে খুব গল্প করতো। একবার আমার মানে আমাদের ভ্যানিটি ছিল, 3টে কামরা ছিল, একটাতে জিদ্দা, একটাতে শুভশ্রী, একটাতে আমি ওইখানে ছিলাম। তো জিদ্দার সাথে বিশ্বনাথ দাও থাকতো ওখানটাতে, তো আমারটাতে আমি একাই থাকতাম, বা আমার বাবা যাদব আসতো, অনেকে আসতো, অনেক ল্যাপটপ একটু কাজ বাজ করার জন্য, হ্যাঁ কোনো প্রবলেম নেই, আমার তো পুরো জায়গাটা দরকার নেই। তো জিদ্দা একদিন বলে আসতে পারি, আমি হচ্ছে আমার রুমটাতে আসবে, কথা বলবে, আমি তো ভীষণ এক্সাইটমেন্ট, ভয়ও লাগছে। তো জিদ্দা সেদিনকার আমার সাথে প্রায় 1.5-2 ঘন্টা এসে গল্প করলো, বলছি অনেক জিজ্ঞাসা করলো আমার সম্পর্কে, জিজ্ঞেস করলো, বলছে তুমি আগে কোনো ছবি করেছো কিনা, আমি বললাম প্রচুর ছবি করেছি, 5টা-6টা ছবি করে এলাম। তো বলছে খুব কেমন লাগছে কাজ করতে, তো আমি বলছি ভীষণই ভালো লাগছে, বলছে ভেরি গুড, খুব ভালো ভালো ছেলে তুমি, খুব মিষ্টি ছেলে, তোমার অনেক ভালো ভালো কাজ হবে।
ব্যাস, তারপরে আর কখনো বস যখন করে ফেললাম, মানে আমি কাউকে বলিনি বসের কথা। আমার ভাই তো কোনো মুখ দিয়ে কথা বেরোবেই না, ওকে যেটা বলবো যতদিন সারা জীবনে ওর মনেই থাকবে। তো যখন বস প্রিমিয়ারে গেছিলাম, তো প্রিমিয়ারে যখন হাফ টাইমে বেরিয়েছিলাম, রবি কিনাगी जिद्दाদের বলছিল, बॉस तेरा हिट हो जाएगा जीतू, लेकिन ये लड़का जो है ना कैंडी बहुत अच्छा काम किया है, इसका काम तो बहुत तारीफ के काबिल है। তো আমি পেছনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, আমি শুনতে পাচ্ছি, আমি দেখতে পাইনি কে বলছে। আমার যে ফ্রেন্ড আমার সাথে গেছিল, আমি একটা বন্ধুকে নিয়ে গেছিলাম সঙ্গে মুভিটা দেখাতে, তো ও বলছে তোর নামে তারিফ করছে, আর তোর কাজটা সত্যি ভালো আছে। মানে হলের মধ্যে যখন জিদ্দার সিনগুলো আসে তখন তোর প্রচুর সিটি আর তালিতে পড়বে, এবং আমি নিজেও তালি মেরেছি। কিন্তু যখন আমার সিনগুলো হয়েছে, কিছু কিছু সিনে আমাকেও লোকেরা বিশাল তালি, যখন আমি বলছিলাম না একটা আমাকে চকোবার দিলে আমি আই লাভ ইউ বলি, ওই সিনটাতে প্রচুর। তারপরে যখন চেয়ার থেকে পড়ে গেলাম, সবাই বলছি বাবা লাগলো তো, হলের মধ্যেই বলছে এই সপাটে পড়লো তো, হ্যাঁ এবার খাবে কেলানি জিতের কাছে, সব বলছে হলের মধ্যে। তো আমি চুপচাপ করে শুনছি, আমি না বলছি কি বলবো এবারে, আমি তো গালাগালি করবো এবার। তবে যখন গালাগালিটা করেছি তখন লোকে এত হাততালি দিচ্ছিল, ওই সিনটা সুপার সিন হয়ে গেছিল আমাদের, সব থেকে মুভিতে সব থেকে হিট সিন ছিল আমার ওইটা। তো ব্যাস, তারপর আর জিতের সঙ্গে সম্পর্ক এখন কেমন আছে? খুবই ভালো, কথাবার্তা হয়? হ্যাঁ দেখা সাক্ষাৎ হয় না, যখন কোথাও দেখা হয় তখন কথা হয়। পরে আবার বস 2 করলাম একসাথে, জিদ্দার অফিসেও গিয়েছিলাম যখন আমি আর্টিস্ট ফোরামের কাট করি। তো আর্টিস্ট ফোরামে অনেক ডকুমেন্ট অনেক কিছু দরকার ছিল তখনকার সময়। তো আমি বললাম যে আমার কাছে এত কিছু নেই, বলছে আরে জিতের সাথে কাজ করে এসছে, টপ কাজ, ওর বিশাল হাইলাইটিং, ক্যান্ডি এক নামে পরিচিত, এরকম বলছে। তাই আমি তাহলে বলছি জিদ্দার কাছে একটা লেটারে একটা সিগনেচার করে আনতে হবে, তাহলেই তোমার কার্ডটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো আমি ফর্ম নিয়ে গিয়েছিলাম জিদ্দার কাছে, জিদ্দার সঙ্গে সঙ্গে আমাকে সিগনেচার করে দিল। হ্যাঁ বলছে যে আরে আমি চিনি আর কেউ চিনবে না, ক্যান্ডিকে সবাই চিনবে, এত ভালো ছেলে একটা, এরকম খুব ভালো কথা বলে জিদ্দা, ভীষণ ভালোভাবে কথা বলে। এতক্ষণ জিতকে নিয়ে কথা হচ্ছিল, তো দেবের কথাও আসে বাংলা ছবির জগৎ, যখন দেবের সঙ্গে তো কাজ করা হয়নি। হ্যাঁ আমাকে শুভশ্রী যখন আমরা যখন বস করছিলাম তখন শুভশ্রীও বলছিল তুই দেবের সাথেও কাজ করতে পারিস, তোকে খুব ভালোভাবে, দেবও খুব ভালো ভালো হিরো, ও খুব ভালো জানিস তো, ওর কোনো অহংকার নেই, দিমাগ নেই, এসব বলছিল। তাই আমি বলছি দেখি করবো। অ্যাকচুয়ালি না মানে আমি অনেকগুলো হাউসে তখনকার সময় গিয়েছিলাম কথা বলতে, বাট সবাই আমাকে বলতো যে তোমার মতো ক্যারেক্টার এলে তোমাকে আমরা বলবো। আমি একটা শেডেরই ক্যারেক্টার করছি, আমি বস করার পরে আমাকে সবাই বসের ক্যান্ডি হিসেবে চিনে গেল, যে ওই রকম ক্যারেক্টার এলেই তখন আমাকে কেউ বলবে। আপনি কি এর বাইরেও অন্য ক্যারেক্টার করতে পারেন? প্রচুর করেছি আমি, যেমন মিস বাটারফ্লাই দেখো, ওখানটাতে আমি একটা পুরোহিতের ক্যারেক্টার করেছি, বাড়ির পুরোহিত, মানে ভরতকর যে ভিলেন তার বাড়ির পুরোহিত, পুরো এতখানি করে টাক এখান থেকে টিক্কি দিয়ে পুরো ধুতি পাঞ্জাবি পরে, যখন তখন আমার ধুতির কোচা খুলে যাচ্ছে, ভীষণ কমেডি ক্যারেক্টারটা, মানে এত সুন্দর। মানে আর ওখানে আমি ভীষণভাবে হ্যাপি কি একজন লিজেন্ডারি ডিরেক্টরের সাথে কাজ করেছি, সুজিত গো। মুভিতে আমার 2টো সিন ছিল মাত্র, ভিলেনের বাড়িতে পুজো করতে আসবো, শ্রাদ্ধ করতে আসবো, সেই ক্যারেক্টারটাকে সুজিত দা ফার্স্ট টু লাস্ট করে দিল। এবার ক্লাইম্যাক্সে আমার সিনটা এত হিট হয়েছিল, মানে সুজিতদা কাজ করতে করতে তখন তো মনিটরও চলে এসছে, মনিটরে দেখে নিচ্ছে, সুজিতদা বলছে ক্যান্ডি হাইলাইট হবে। আর সুজিতদা আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে ডার্লিং ছাড়া কথাই বলে না, এখনো ফোন করলে ডার্লিং কেমন আছো, আমার তো এখন খুব অবস্থা খারাপ, বয়স হয়ে গেছে আর বেশি বেরোতে পারি না, আমার সাথে প্রায় কথা হয়। তো সুজিতদা আমাকে এমন ভাবে ক্যারেক্টারটা করিয়েছিল ওইখানটাতে, মানে প্রডিউসার যেহেতু নিজে স্ক্রিপ্ট রাইটার ছিল, প্রডিউসার বলেছিল যে না 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 ওই ক্যারেক্টারটা অত বেশি বাড়াতে হবে না। সুজিতদা বলছে আপনি আমার উপরে ছাড়ুন, ওকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি জানি। তো যেহেতু প্রডিউসার এখানে থাকতো না, সুইজারল্যান্ডে থাকে, আমাকে সুজিতদা এমন ভাবে মানে ওখানে প্লেসটা করিয়েছিল ক্যারেক্টারটা, মানে আমি ভীষণ প্রাউড।
যখন ক্যারেক্টারটা করলাম, মুভিটা যখন রিলিজ হলো, মিস বাটারফ্লাই খুব একটা হিট হয়নি মুভিটা, যেহেতু প্রডিউসারের স্ক্রিপ্ট ছিল সুজিত দাকে নিজের মতো করে কাজ করতে দেয়নি। আর সুজিত দা লাইফে ভীষণভাবে আপসেট ছিল যে আমি জীবনে যতগুলো ছবি করেছি সবটাই সুপার ডুপার হিট ছবি, আমার কোনো ফ্লপ ছবি নেই, এই একটা মাত্র ফ্লপ ছবি হয়ে গেল আমার লাইফে। কিন্তু ক্যান্ডি, তোমাকে যা ক্যারেক্টার আমি করিয়েছি, তুমি এত সুন্দর প্লে করেছো, আমি ভীষণ হ্যাপি তোমার, মানে আমার যদি আরো কোনো কাজ আসে আমি তোমাকে করবো। আমাকে বললো যে তুমি 10 বছর আগে কেন এলে না ইন্ডাস্ট্রিতে, তুমি আমার সব ছবিতে থাকতে, আমি তোমার জন্য ক্যারেক্টার লিখতাম। এত ভালো মানুষটা আমার বাড়িতে প্রচুর বার এসেছিল। আমার একটা মুভি, আমি প্রডিউসার, যখন আমার একটা প্রডিউসার জোগাড় করেছিলাম একটা বড় ছবি, আমরা সপ্তপদী 2 করবো ভেবেছিলাম, সেটা ওই সুপ্রিয়া দেবী নাতি শনকে নিচ্ছিলাম আর রাইমা রিয়াকে, ওদের নিয়ে, মানে সুচিত্রা সেন আর উত্তমের ক্যারেক্টারটা ওই রকম ওদের দুজনকে দিয়ে করাবো। স্ক্রিপ্ট আমার বাড়িতে এখনো পড়ে রয়েছে। বাপি লাহিড়ীকে দিয়ে 6টা গান করানো হয়েছিল, রিও চট্টোপাধ্যায় গান লিখেছিল, সব আমাদের মিটিং কমপ্লিট। তো আনফর্চুনেটলি লাস্টে কিছু একটা কারণে মুভিটা আর হলো না। ক্যান্ডি বাংলাতে কাজকর্ম করছে, এই করতে করতে সে মুম্বাইতে কি করে গেল? ওখানে বলিউড ছবিও তো করছিলেন, আবার সাউথেও তো গেলেন, কন্নড় ছবিতে বোধহয় কাজ করে। কিভাবে এগুলো কানেকশন গুলো? বলিউডেরটা অ্যাকচুয়ালি আমার তো প্রথম থেকে খুব ইচ্ছে ছিল মানে হিন্দিতে কাজ করবো। আমাকে অনেকে বলেছিল যে তুই হিন্দিতে ট্রাই কর, খুব ভালো, তোর মতো ক্যারেক্টার এখন আর হিন্দিতে কেউ নেই, আগে ববি ডার্লিং করতো। তো আমার যে একটা বন্ধু বললাম, জেমস বলে আমার একটা বন্ধু আছে, ও বম্বে, এবং ও ভীষণ বড় একজন কোরিওগ্রাফার প্লাস ডিরেক্টরও। তো ওই जेम्स ही আমাকে বললো मैं मूवी बनाऊंगा और उसमें तेरा कैरेक्टर सुपर कैरेक्टर आएगा। আমি বলছি কি তাই? বলছে যে আমি তো, তুই শুধু মিথ্যে কথা বলিস সেই সব। বলছি কি দেখ লেনা তুই, इस टाइम तेरे को बुला लूंगा मैं। তো যখন ওদের মুভিটা সমস্ত স্ক্রিপ্ট হয়ে গেছে সমস্ত কিছু, তো আমাকে ওরা বললো कैंडी आ सकता है मुंबई? हम हाँ आ जाएंगे। तो मुझे ठीक है, मुंबई आने का जरूरत नहीं है, आप लोगों का শুটিং দুসরা তরফ হোগা। হ্যাফলং এ শুটিং হয়েছিল আমাদের, আসাম থেকে আরো একটা দিন যেতে হয় ওই জায়গাটাতে, মানে ওটা একটা মিনি সুইজারল্যান্ড, এত সুন্দর জায়গা, এবং ওখানকার যে মন্ত্রী ওখানকার সুইজারল্যান্ডের মতোই তৈরি করেছে। লোকেশনটা ফাটাফাটি ছিল। আমি এখান থেকে কলকাতা থেকে আমি একাই গিয়েছিলাম ফ্লাইট ধরে আসাম, ওরা সবাই বম্বে থেকে এসছে। তো 21 দিনের শুটিং ছিল আমার ওখানটাতে, এখনো কিছুটা বাকি ছিল শুটিংটা, আরো 3-4টে, এবং একটা আইটেম সং এর মধ্যে আমার রাখা হয়েছিল ওখানটাতে। খুব মানে দারুণ ক্যারেক্টারটা। ওখানটা হলো 3টে চোর, 3টে হিরো, 3টে হিরোই চোর, আর আমি হলো চোরের সর্দার। আমি ওদের শেখাই কিভাবে চুরি করতে হবে, লোককে ফাঁকি দিয়ে কিভাবে চুরি করতে হয় সেটা আমি ওদের শেখাই। আমার যে বস সে হলো জনি লিভার। মানে তো আমি ভীষণ এক্সাইট ছিলাম, এক্সাইটমেন্টে এত ছিলাম যে ওই মুভিটা যদি রিলিজ হতো তাহলে মুম্বাইতে আমার একটা ভালো জায়গা তৈরি হয়ে যেত। এত কমেডিয়ান, এত সুন্দর ক্যারেক্টার, তখন আমার বয়স আরো কম ছিল, আরো ভীষণ এক্সাইটমেন্ট, আরো সুন্দর, মানে ওরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল আমাকে। বাট আনফর্চুনেটলি মুভিটা আর শেষ হলো না, 2 দিনে আরো শুটিং বাকি ছিল, একটা গান ছিল, প্রডিউসারের সাথে ডিরেক্টরের খুব ঝামেলা হয়েছে কোনো কারণে, শুটিংটা অফ হয়ে গেল। কন্নড় ছবি করতে কিভাবে গেলেন বা ওখানে সুযোগ কিভাবে পাওয়া? এটা সাউথে আমার একজন খুব ভালো একজন জানাশোনা একজন লোক আছে, আমি ওকে বলে রেখে দিয়েছিলাম যদি সাউথের কোনো মুভির সন্ধান পাও তুমি আমাকে বলো, আমি একটু সাউথের ছবি কাজ করার খুব ইচ্ছে আছে। আর আমি জানি সাউথের ছবিতে খুব তাড়াতাড়ি ফেমাস হতে পারা যায়। সাউথ কি হয়, তোমার একটা ছবি দেখার পরে ও তোমাকে 10টা ছবির অফার করবেই, আসবেই অফার তোমার কাছে। तो আমি ওকে বলেছিলাম যে স্যার मैंने जिंदगी में बंगाल में इतना सारा काम किया, बंगाली मूवी में 50 से भी ज्यादा बंगाली मूवी में काम कर चुका हूँ, बहुत सारा सीरियल में काम कर चुका हूँ, फिर वेब सीरीज भी किया, एक मुंबई का मूवी भी काम किया, और एक सीरियल में भी काम किया था मैं। तो मेरा बहुत मन है कि मैं एक बार ट्राई करूँ साउथ में। तो बोला ओके कैंडी हो जाएगा। तो ওরা সাউথে যখন ডাইরেক্টর প্রডিউসার এলো কলকাতাতে অডিশন নিতে এসেছিল, অনেকজনেরই অডিশন নিয়েছিল ওরা, তখন গ্র্যান্ডে ছিলাম, গ্র্যান্ড ওবেরয়তে। তো আমাকেও ডেকেছিল,
और ওদেরকে बोले दिए যে कैंडी एक यूनिक कैरेक्टर है, वो कॉमेडियन है, उसका कैरेक्टर थोड़ा हटके है, मतलब जैसे कि हीरोइन का बेस्ट फ्रेंड हो, एक डिजाइनर हो, समझे ना। तो ওরা বলছে হ্যাঁ হ্যাঁ समझ गया। তো আমাকে বলেছে যে তোমার কিছু, তুমি যে কাজ করেছো সে কিছু শরীর আমাকে পাঠাও, ক্লিপিং গুলো। तो আমি যখন ক্লিপিং গুলো পাঠিয়ে আমি বললাম যে यू कैन सर्च मी एज गूगल आल्सो, गूगल में भी मेरा नाम है तो आप देख सकते हैं। তো ওরা গুগলেও সার্চ করেছে, দেখেছে হ্যাঁ আমার প্রচুর ছবি টবি আছে এবং আমার প্রচুর সিনেমা, যেগুলো IMDH কি অ্যাকাউন্ট একটা হয়, যে অ্যাকাউন্টেতে খুব রেয়ার সিনেমার জগতের লোকের সিনেমা পড়ে, মানে যারা খুব ভালো কাজ করে তাদেরই 2-3টে ছবিগুলো ওখানে আসে। তো ফর্চুনেটলি আমার 2-3টে ছবি ওখানে আছে, যেমন জিও পাগলা, তারপরে এক 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 প্রেম কথা হিন্দিতে করেছিলাম ওটাও। তো ওই ছবিগুলো রয়েছে বলে ওরা দেখে নিল সমস্ত কিছু। ওরা ওই অ্যাকাউন্টটা খুব দেখে, যে ওই অ্যাকাউন্টে কারো ছবি আছে, যাদের ছবি আছে তারাই মানে ফেমাস, তাদের চেনবে লোকে। তো ওরা দেখে তারপরে আমাকে বলছে यू आर सिलेक्टेड, और ये कैरेक्टर बहुत बढ़िया कैरेक्टर है, एक थोड़ा डिफरेंट कैरेक्टर है। আর বলছি তো আমাকে ওরা সব বললো। আমি সাউথে গেলাম, যখন এগ্রিমেন্টে কথাবার্তা সব এখানেই বলেছে, ফোনে সব কথাবার্তা বলে নিয়েছে আমাকে। তো আমাকে আমার যে লোকটা আমাকে ইয়ে করেছে সে বলেছে যে ওরা যদি তোমাকে ফ্লাইট পাঠায় টিকিট আপ ডাউনে তাহলেই তুমি যাবে, নইলে তুমি যাবে না। তোমাকে ফ্লাইটের টিকিট, তুমি যদি সিলেক্ট হও তোমাকে ফ্লাইটের টিকিট পাঠাবে, তার আগে তোমাকে অ্যাকাউন্টে অ্যাডভান্স পাঠাবি, তাহলে ভাবে জেনুইন সবকিছু। তো আমি বললাম ঠিক আছে, আমি ওয়েট করছিলাম। তো তা দেখলাম 1 সপ্তাহের মধ্যে ওরা আমার অ্যাকাউন্ট নাম্বার সব নিয়ে আমাকে টাকাও পাঠিয়ে দিয়েছে অ্যাকাউন্টে, হ্যাঁ অ্যাডভান্স কিছু পাঠিয়ে দিয়েছে, বেশ ভালো একটা রামসাম অ্যাকাউন্ট ভালোই পাঠিয়েছে। প্লাস ওরা আমাকে ফ্লাইটের টিকিট কেটে বললো এই দিন ক্যান্ডি তোমার কিছু ড্রেস নিয়ে আসবে, যেগুলো তোমার সব থেকে পছন্দ ড্রেস, 2-4টে ড্রেস তুমি নিয়ে আসবে এবং তোমার এখানে 7 দিনের মতো থাকতে হবে এখন ফার্স্ট লটে। বলছি ওকে। তো গেলাম ওখানেও, ক্যারেক্টারটা ভীষণই একদম মানে সাউথের ফার্স্ট স্টার্টিং একটা ছবিতে যে এত বড় একটা ক্যারেক্টার পাবো আমি, এটা আমি ভাবতে পারি। আমি 1-2 দিনের ক্যারেক্টারের জন্য আমাকে ডাকছে। তো মানে ওখানে হলো মানে ওদের যে গল্পটা নীলাবন্তী মিন্স একটা বইয়ের নাম, মানে বুক, আজ থেকে 5000 বছর আগেকার একটা স্টোরি, অরিজিনাল স্টোরির বুক ওইটা। মানে ওই বইটা যার কাছে যাবে সে সমস্ত কিছু, মানে রাজা, সে সব কিছু করতে পারবে। এই বইটা নিয়ে গল্পটা। আর যেখানে আমি হিরোইনের মানে বেস্ট উইল উইশার, আগে ওই জন্মে ওই হিরোইনের আমি সখী ছিলাম একজন, এই জন্মে আমি 5000 বছর পরে আবার যখন হিরোইনও জন্ম হয়, হিরো জন্ম হয় অন্য জায়গায়, আমি হিরোইনের এখানটাতে আসি, যখন আমি হিরোইনের বাড়ির বিড়াল ছিলাম, বিড়াল থেকে আমাকে মানুষ তৈরি করা হয় ওখানটাতে, কারণ যে একমাত্র আমি জানি ওর বইটাও কোথায় রেখেছিল এবং ও রাজার সাথে কিভাবে ওর মিলটা হবে সেটা, সবকিছুর জন্য আমাকে ওই বিড়াল থেকে মানুষ তৈরি করে পাঠানো হচ্ছে ওকে হেল্প। এই যে ওখানে কাজ করছিলেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো অসুবিধা? ওখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে একজন আছে হিন্দিতে কথা বলতে পারে, যে মানে যেহেতু একজনকে থাকতেই হবে ট্রান্সলেটার, কারণ ওরা যখন আমাকে ওই সাউথের স্টোরিটা তো বুঝিয়ে দিল, বুঝে গেলাম স্টোরিটা কিরকম সুন্দর। এবং যখন ডায়লগ গুলো হওয়ার তখন কি করে হবে, আমি বলেছি যে I can't throw the language, I don't know na exactly. No, no problem, okay, you don't take your tension. I'm okay, I'm not tension, I'm cool. তো বলছি যে ও আরেকজন যে ও বললো যে আমি আছি, मैं हूं ना, वो सुन के मैं तुमको हिंदी में डिस्क्राइब करूंगा, उसके बाद तुम वो सेंस पूरा एकदम अपने लैंग्वेज में लिख लेना। তো ওরা যখন ওকে বলতো গল্পটার স্টোরি লাইনটা কি হবে, যে আমি একটা ডায়লগ বলবো, ডায়লগটা তো আমাকে মিনিং জানতে হবে না, তোমার এক্সপ্রেশন আসবে না, ওটা আমি বলে দিয়েছিলাম। তো ওরা বলার পরে ও আবার আমাকে ডিসক্রাইব করতো হিন্দিতে, ও আবার বাংলা জানে না, এবার আমি তো হিন্দি যেহেতু খুব ভালো পড়তেও পারি লিখতেও পারি, হিন্দি আমার কোনো প্রবলেম হয় না, তো আমি ওটা তখন আমি ওটা আমার বাংলা ল্যাঙ্গুয়েজে লিখে নিতাম। মানে যেমন আমরা রোমান ল্যাঙ্গুয়েজে আমরা যখন মেসেজ পাঠাই কাউকে, লিখে নিয়ে তখন আমরা বলতাম। তাহলে ক্যান্ডি এখন কি করবে, বাংলাতেই কাজকর্ম বেশি করবে নাকি আস্তে আস্তে সাউথের দিকে চলে যাবে?
যেখানে কাজ বেশি আসবে সেখানেই কাজ করব। যেখানে কাজ বেশি আসবে ক্যান্ডি, আপনি যে ধরনের ক্যারেক্টারগুলো করেন, বলছিলেন যে ওরা আমার মতোই, আমি যেমন করি সেরকমই কাজ বেশি দিচ্ছে। আচ্ছা, এই তো জগতের নিয়ম, বয়স তো মানুষদের বাড়তেই থাকবে, হ্যাঁ, আপনারও বাড়বে। এই যে একদম। বয়স বাড়ছে, তাহলে কি আপনার ওই ধরনের কাজ পেতে, ওই ধরনের চরিত্রের কাজ পেতে একটু অসুবিধা হয়ে যাবে না? অসুবিধা তো হবেই একটু, আমি আগামী দিনে তো হবেই অসুবিধা। তবে আমার অত ভাবনা চিন্তা নেই, কারণ অভিনয়টা আমার লাইফে প্যাশন। আমি অভিনয়টা করতে ভালোবাসি এবং আমি মনে করি যে কোনো ক্যারেক্টারই আমি করতে পারবো, এবং আমি করে দেখিয়েও দিয়েছি অনেকগুলো ক্যারেক্টার। আমি কোনো একটা মুভিতে পোস্ট মাস্টারের ক্যারেক্টার করেছিলাম, একদম গরিব একটা পোস্ট মাস্টার, খুব ভালো। তো কোনোটাতে আমি একটা ডক্টরের ক্যারেক্টার করেছি, কখন আমি কলেজের মেট্রনের ক্যারেক্টার করেছি। তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি করেছি, কিন্তু এটা ছোট ছোট মুভি যে প্রোডাকশন হাউস আছে, ছোট প্রোডাকশন হাউসরা আমাকে নিয়ে খুব এক্সপেরিমেন্ট করে যে ক্যান্ডিদাকে দিয়ে এটা করাবো, ঠিক করতে পারবে। বাট বড় প্রোডাকশন শুধু ওইটাই যে ক্যান্ডিকে অন্য ক্যারেক্টারে মানাবে না, ওকে বসের মতো করেই মানাবে। তো ওইদের এই চিন্তা ভাবনার জন্য আমি কোনো প্রোডাকশন হাউসেও যাই না কথা বলতে। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ফোন করলো কাজের জন্য, আমি তাদের কাজটাই করে দিই। ক্যান্ডি যদি অভিনয় না করে আর কি করতে পারে মানুষটা? এখন আর কিছুই করতে ভালো লাগে না অভিনয় ছাড়া। একটা সময় ছিল আমি ফ্যাশন ডিজাইনিং করেছিলাম কোর্স, এবং আমি প্রচুর শো করেছি, বললাম না ফার্স্ট স্টার্টিং এ, ওইসব শো টোই করতাম আগে। তারপর আপনার এই ঝলমলে পোশাক টোশাক এগুলো মানে কোথা থেকে, কে কিভাবে? এগুলো সব আমারই কালেকশন। আমি কখনো মার্কেটে গেলাম, এবং আমার কোনো এরকম ব্যাপারটা নেই যে আমাকে ব্র্যান্ডেডই পড়তে হবে। আমি ব্র্যান্ডেডও পড়ি, আমি নন ব্র্যান্ডেডও পড়ি। আমার যদি মনে হয় আমি রাস্তায় যেতে যেতে ফুটপাতে একটা জায়গায় একটা ঝুলছে একটা ড্রেস, ওই ড্রেসটা আমাকে খুব ভালো লাগবে, আমার মনে হলো ওটা, আমি সাথে সাথে গাড়ি দাঁড় করি, আমি ওটাই কিনে নিই, যে আমি পড়বো একদিনের জন্য। আমাকে কে দেখলো, আমার ব্র্যান্ড কে দেখবে, আমি পড়েছি মানে ওটাই ব্র্যান্ডেড পুরো। আমি এরকম মানে মনোভাব নিয়ে চলি সবসময়। ক্যান্ডি, যে ক্যারেক্টারের মানুষ আপনি পর্দার বাইরেও, হ্যাঁ, এরকম ক্যারেক্টারের মানুষদের আমাদের ইন্ডাস্ট্রিতে, সমাজে সব জায়গাতেই তো অনেক সময় অনেক রকম সমস্যায় পড়তে হয়। যে সমস্ত পুরুষ মানুষদের একটু মেলি আচরণ আছে, তাদেরকে আমাদের সমাজ নানা রকম করে। এই ইন্ডাস্ট্রিতে আপনাকে কখনো এরকম কোনো বাধা, কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, ফার্স্ট স্টার্টিং এ তো একটু হয়েছিল, যখন ইন্ডাস্ট্রিতে প্রথম প্রথম এলাম। তো অনেকেই যেমন আমার সাথে অভিনয় করতে অনেকে একটু সংকোচ বোধ করেছে, দু চারজন এরকম আমি দেখেছিলাম। কারণ আমাকে কেউ সাহস করে বলেনি, কারণ যেহেতু আমাকে ডিরেক্টর নিজে অ্যাপয়েন্ট করেছে, এবং আমাকে সবাই ভালোবাসতো, প্রচুর লোক আমাকে ভালোবাসতো। মানে কয়েকজনের একটু হয়তো আমার প্রতি জেলাস ছিল বা কিছু, যে এরকম তো ব্যাপার, আবার ওকে নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, সে এই ব্যাপারটা নিয়ে অনেক একটু জেলাস ফিল করেছে, সেটা আমি লক্ষ্য করেছি অনেক সময়। বাট আমি কিছু বলিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি খুব ভালোবাসা পেয়েছি লোকের কাছে। প্রচুর ডিরেক্টর, প্রডিউসার, আমাকে প্রডিউসাররা, ডিরেক্টররা, টেকনিশিয়ানরা ভীষণ ভালোবাসে। এবং আমার মানে কো স্টাররা, কো আর্টিস্ট যারা আছে, জুনিয়র থেকে বলো সিনিয়র, সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি বাংলাদেশি মুভিও করেছি, বাংলাদেশে আমার খুব সুপার ডুপার হিট মুভি রয়েছে, এবং ওখানকার যে সুপারস্টার শাকিব খান, তার সাথেই কাজ করেছি। ওরা আমাকে এই বস মুভিটা দেখার পরে ওরা আমাকে নিয়েছিল। আমি রামোজি ফিল্ম সিটিতে গিয়ে তখন প্রায় 1 মাসের মতো শুটিং ছিল ওদের সাথে, পুরো ফুল মুভিটাতে ওটা তো আমি ফার্স্ট টু লাস্ট রয়েছি। এই প্রসঙ্গে ক্যান্ডি, আমার আপনাকে বলতে ইচ্ছে করছে, আমাদের সমাজে আপনিই তো একমাত্র মানুষ নন যার মধ্যে একটু মেলি আচার আচরণ আছে, কথাবার্তা আছে। সত্যি তো অনেক মানুষই আছে, ছোট ছোট যাদের বয়স কম, যারা ছেলে কিন্তু একটু মেইলি ভাবে কথা বলে, ফলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা আমাদের সমাজে নানা রকম সমস্যার মুখে পড়তে হয়। হতে পারে এই আপনার ইন্টারভিউটা ওদেরই মধ্যে কেউ না কেউ দেখছে, বা কোনো বাবা মা, তার হয়তো সন্তানটা ওরকম। ওদের জন্য কিছু বলবেন, যাতে ওরা আমাকে প্রচন্ড ভালোবাসে। মানে এরকম তো আমার বললাম যে আমার যে হেয়ার ড্রেসার রয়েছে, আমার যে মেকআপ আর্টিস্ট রয়েছে, দে অল আর গে, ওরাও মেয়েদের মতো একটু। বাট মানে ওরা আমাকে নিজেদেরকে আমাকে আইকন মনে করে, বলছে ক্যান্ডিদা, মানে তোমার স্টাইল, তোমার কথা বলার স্টাইল, তোমার কাপড় জামার স্টাইল, তোমার চলাফেরা, তোমার স্বভাব,
মানে টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স। আমি অন্যান্য অনেকদেরকেই দেখেছি যারা একটু মেয়েলি স্বভাবের হয়, তারা একটু গায়ে পড়া স্বভাব হয়, একটু মানে ছেলেদের দেখলে একটু গায়ে পড়লো, একটু নিজেকে ন্যাকামো করলো, একটু চোখ মুখ অঙ্গভঙ্গি। আমার মধ্যে এগুলো কোনোদিনও ছিল না। কারণ আমি মনে করি যে তোমার যদি আমাকে ভালো লাগে, তুমি নিচে আমাকে খুঁজবে, তুমি নিচে আমার দিকে দেখবে, আমি কেন তোমার দিকে দেখবো? আমি ভালো করে ড্রেস করে এসেছি, আমি আমার আমার জায়গাতে আমি রয়েছি। তোমার তোমার আমাকে ভালো লাগলে তুমি আমাকে দেখবে, আমার তোমাকে দেখার কোনো প্রয়োজন নেই। আমি এরকম ভাবে মানসিকতা নিয়ে চলেছি সবসময়। আমি যখন আমার সঙ্গে যখন দেবের সাথে আমার কখনো কাজ হয়নি, বাট একটা জায়গায় দেবের সাথে আমার দেখা হচ্ছিল, দেব নিজে আমাকে বলছে, আরে ক্যান্ডি কি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি দাদা। তো ভীষণ একটু মানে এক্সাইটমেন্ট ছিল ওনার সাথে কাজ করার, বাট আনফর্চুনেটলি হয়নি। দুটো কাজ ছিল আমার, একটা জুলফিকার বলে একটা মুভি করার কথা ছিল দেবের সাথে, দেব বুম্বাদা সবার সঙ্গে, কিন্তু আমার সঙ্গে ডেট ম্যাচ করেনি। তখন আমি অন্য মুভির শুটিং মানে অলরেডি ডেট দিয়ে দিয়েছি ওদেরকে, অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। আর একটা মুভি ছিল রাজীব বিশ্বাসের মানে লাভ এক্সপ্রেস, ওখানটাতে কাজ করার কথা ছিল দেব আর নুসরাতের সাথে। তখন বাট ওদের সাথে আমার প্রথম ওরা যেই ডেটগুলো দিল, তখন আমি ওই ডেট নিয়ে আর একজনকে ডেট দিয়েছিলাম, বাট পরে ওরা ডেটটা চেঞ্জ করাতে আমার সঙ্গে ডেট ক্লাশ হয়ে যায়, তখন আমি করতে পারলাম না। তো এখন আমার খুব ইচ্ছে আছে দেবের সাথে একবার দেখা করব, ওর সাথে কাজ করার খুব ইচ্ছে আছে আমার। এতবার দেব জিতের নাম হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ করেন? দুজনকেই দুরকম, দুজনেই ভালো মানুষ। দেখো জিতের সাথে আমি কাজ করেছি, কাজের সময় দেখেছি জিৎদাকে ভীষণ পার্সোনালিটি নিয়ে রয়েছে, ভীষণ স্টাইল, ভীষণ মানে কম কথা বলা মানুষ, প্লাস বাট আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে যতটুকু সবসময় তো আড্ডা মারা যায়নি ওনার সাথে। জিদ্দা শুট হয়ে গেলে জিদ্দা ফ্লোরে বেশি না থেকে ভ্যানিটিতে গিয়ে বসে থাকতো, নিজের কাজ করতো, বা কখনো বসলে অনেক দূরে কোথাও বসে মোবাইলে কিছু করছে। আমরা অত সহজে সাহসও করতাম না জিদ্দার কাছে গিয়ে কথা বলার বা কিছু। জিদ্দা যদি মানে দেখলাম যে সাড়া দিয়েছে, একটু স্মাইল করলো, তখনই বললাম জিদ্দা ভালো লাগছে, একটা ছবি তুলবো তোমার সঙ্গে। তো বসের সময় তো ছবি তোলার নিয়ম ছিল না, বারণ ছিল ছবি তোলা, কেউ কাউকে কোনো মোবাইল চালাতে পারবে না, কোনো মিডিয়া কোনো জায়গায় একটা ছবি পোস্ট করতে পারবে না, ছবি তুলতে পারবে না, সিনেমার মানে শর্টের ছবি তো তুলতেই পারবে না। তো তবুও লুকিয়ে মানে অনেক এই মানে কষ্ট করে শুটিং এর ফাঁকে একবার জিদ্দার সাথে একটা ছবি তুলেছিলাম। আমি আর শুভশ্রী অনেকবার ছবি তুলেছি, কিন্তু জিদ্দার সাথে একটা, আর জিদ্দার সঙ্গে আর একটা ছবি তুলেছি, মানে দুটো ছবি তুলেছিলাম। আমি ভাবতে পারো বসটা করতে গিয়ে নেক্সট ছবি তুলেছিলাম যখন আমরা ডাবিং করতে যাই, হোম স্টুডিওতে ডাবিং চলছে আমাদের, তখন আমি জিদ্দা আমি একটা ছবি তুলবো কিন্তু তোমার সঙ্গে। বলছে তোল না, তোলো তোলো তোলো, হ্যাঁ তোমাকে খুব মিষ্টি দেখতে, ভালো করে চলো। তো একটা সেলফি নিয়ে তুলেছিলাম তখন। আমি তো আমার তো তোমাকে একটু ভয় লাগে। বলছে কেন ভয় লাগে? আমি হচ্ছে কি তুমি এত বড় হিরো তো, আমি গিয়ে তোমাকে ছবি তুলতে বলবো, তুমি যদি না করে দাও। বলছি একসাথে তো কাজ করলে তখন ভয় লাগেনি? আজ তাও তো লেগেছিল, বললাম না তোমাকে। তো ভীষণ ভালো, মানে দেখো আমি ইন্ডাস্ট্রিতে খুব বড় বড় লোক, আমার এটা খুব ভালো জিনিস যে আমি ইন্ডাস্ট্রিতে এসে সব বড় বড় স্টারদের সাথেই কাজ করতে পেরেছি। আমি যখন মিস বাটারফ্লাই কাজ করি তখন সব্যসাচী দা, লাবণী দি এদের সাথে কাজ করলাম, ভরত কল, দিগন্ত বাগচি, তখন ওরা প্রতিষ্ঠিত সবাই এক একটা বিশাল। তো ওদের সাথে সব পুরোটাই মানে টলিউডের দামি দামি সব আর্টিস্টদের সাথে কাজ করা। তবে জিতের সাথে কাজ করে যখন জিদ্দা, আমি, অজতাবদা, তারপরে সুপ্রিয় দা, বিশ্বজিৎ দা, প্রচুর ছবি করেছি। পরেও রজতাবদার সাথে আমি বাংলাদেশের ছবিও কাজ করেছি একসাথে সুপ্রিয়দার সাথে। তো তারপরে রাজেশ শর্মা, যিশুদার সাথে কাজ করেছি, যিশুদার সাথে হিরণ থেকে বনি সবার সাথে কাজ করা হয়ে গেছে, এক্সেপ্ট জিদ্দা, দেবদার সাথে কাজ হয়নি এখন পর্যন্ত আমার। আর তার উপর শেষের দিকে কয়েকটা নাম বলে যাচ্ছিলেন সমানে, আমি খেয়াল করে দেখলাম এরা অনেকেই এখন রাজনীতি করেন। আপনাকে রাজনীতি ডাকে না কখনো? এই জন্য আরো জিজ্ঞেস করছি, আপনার বাড়ির কাছে এত বড় একটা পার্টি হবে, হ্যাঁ মানে আপনার তো অ্যাড্রেস বা বাড়িতে আসতে গেলেও লোকে পার্টি অফিসের কথাই আগে বলতো, হ্যাঁ ওটা টপকে আসতে হবে। রাজনীতি করেন না? ফার্স্ট অফ অল পলিটিক্স কে আমি একদম পছন্দ করি না, আই হেট পলিটিক্স। পলিটিক্স এমন একটা মানে পরিবেশ, মানে যে কিনা তার বাবা মাকেও ছাড়ে না, কোনো আত্মীয় কাউকে সে নিজের করে মনে পড়ে। পলিটিক্স যখন
আর তাছাড়া এখন মানে পলিটিক্সটা নোংরা পলিটিক্স হয়ে গেছে। পলিটিক্স ছিল যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় পলিটিক্স লোকেরা করেছে, তারপরে করেছে। আমার ভীষণ ভালো লাগতো জ্যোতি বসুকে। আমার বাবা পাক্কা গোড়া সিপিএম ছিল এবং আমরাও সিপিএম বাড়িরই ছেলে। হ্যাঁ, এবং আমি খুব গর্ব করে বলি যে আমি বামফ্রন্ট, আমি সিপিএম কেই ভোট দিই। আমি পুরো ভোট দিতে গিয়েও আমি পুরো একদম বুক ফুলিয়ে বলি। আমার পাড়ার লোকরা ভীষণ ভালোবাসে আমাকে, অনেকে বলে বলতে নেই। আমি কেন, চুরি করছি নাকি? আমার যাকে ভালো লাগবে আমি তাকেই দেবো ভোটটা। তো পাশের বাড়িতে ওরা ছোটবেলা থেকেই দেখেছি, একসাথে বড় হয়েছি, প্রায় আমার থেকে 1-2 বছরের বড় হবে স্বরূপ দা। তো ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করেও বড় হওয়া, তো সেইভাবে ব্যাপার না, সবাই পাড়াতে জানে যার যেটা। তবে এখনকার পলিটিক্সে বলতে গেলেই হয়তো ঝামেলা হয়ে যায় প্রচুর কিছু, কিন্তু বিশেষ করে আগে এগুলো ছিল না। যার যাকে ভালো লাগে করতেই পারে কখনো, তার জন্য যে তাকে মারতে হবে, কাটতে হবে, সেটা কোনোদিন আমি দেখিনি ছোটবেলা থেকে। এই যত দিন যাচ্ছে তত এইগুলো দেখতে পাচ্ছি পুরো। পুরুষ মানুষ আর যেটা পলিটিক্স থেকে অফার অবভিয়াসলি এসেছিল, হ্যাঁ, তো এখন যেই মানে বিরোধী দল দ্বারা রয়েছে তারাই আমাকে অফার করেছিল এবং আমি গিয়েও ছিলাম একবার ওখানটাতে। বাট না, অনেক পরে ভেবে দেখলাম যে পলিটিক্সে এলেই আমাকে লোকেরা আবার খারাপ চোখে দেখতে শুরু করবে, আবার আমাকেও গালাগালি করবে পেছনে পেছনে। যেমন এখন দেবদাকে করছে, সুহামদাকে করছে, প্রচুর লোককে করছে। মানে এই পলিটিক্সের ব্যাপারগুলোতে গেলেই না তখন ওই ভালোবাসার ব্যাপারটা থাকে না। নাইলে আজকে দেখো আমরা এই যে রচনা ব্যানার্জি, এই বলো শতাব্দী, এদের ছবি ছোটবেলা থেকে দেখেছি, কত শ্রদ্ধার চোখে দেখতাম হিরোইন হিসেবে, এত ভালো। তো কিন্তু এখনকার সময় এরা পলিটিক্স হতে যা ভুলভাল কথাবার্তা বলে ফেলছে, যার জন্য আর সেই শ্রদ্ধা ভালোবাসাটাই উঠে যাচ্ছে ওদের প্রতি, কখনোই থাকছেই না। যার জন্য আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে না, আমার দরকার নেই, আমি যেরকম আছি সিম্পল মানুষ, সেটাই ভালো আছে। ভাবাবে, মানুষকে ভাবাবে এই উত্তরটা। আচ্ছা, যে সমস্ত পুরুষ মানুষের এই মেলি ভাব আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনো পরিবর্তন হওয়া দরকার, বা চারপাশটাতে কোনো পরিবর্তন হওয়া দরকার, যাতে এরা অনেক ভালোভাবে বাঁচতে পারে, কোনো রকম অসুবিধা না হয়, এগিয়ে যেতে পারে জীবনে। অবভিয়াসলি পরিবর্তন তো হওয়ার দরকারই, কারণ আমারই অনেকজন চেনা জানা ইন্ডাস্ট্রিতে এসেছিল কাজ করতে, এবং যখন হয়তো একটা টাইম আমার এমন এসেছিল যে আমি একদিনে 2টো ছবি শুটিং করছি, এই ফ্লোরে করলাম, আবার আর একটা ফ্লোরে করছি, সকালে একজনকে টাইম দিয়েছি, তো বিকেল বেলা থেকে নাইট শিফটে আর একজনকে টাইম দিয়েছিলাম, এরকমও সময় গেছে আমার। তো তখনও আমি আমার যেগুলোতে আমি কাজ করতে পারছিলাম না, সেখানে 2-3 জনকে আমি রেফারও করেছিলাম। তবে আমি বলবো যে দেখো, আমার মতো মেয়েরই স্বভাব হলেই যে সে খারাপ হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমাকে নিজের জায়গাটাতে স্ট্রিক্ট থাকতে হবে যে ওটা আমার কাজের জায়গা, আমি কাজ করতে এসেছি, আমার কাজটা নিয়ে মতলব, ভালো করে আমার আশেপাশের লোকজনকে নিয়ে মতলব নেই, কে আমায় দেখলো বা আমি কাকে দেখলাম সেটা না। তোমার মেন উদ্দেশ্য হতে হবে তোমার কাজে ফোকাস থাকতে হবে, যেটা অনেক সময় পারে না। আমি দেখেছি যারা একটুখানি মানে মেয়েরই স্বভাবে হয়, তারা নিজের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, এবং হয়েছেও। আমিও 2-3 জনকে রেফার করেছিলাম যে আমি যখন পাচ্ছি না, যে দেখো আমি আমার সময় হচ্ছে না, তুমি ওকে নিয়ে কাজটা করে দাও। তো কাজের ক্ষেত্রে গিয়ে অনেক প্রবলেমও করে দিয়েছিল, কাজটা ভালো করে করতে পারিনি, আমাকে যে ক্যান্ডি তুমি কেন করলে এটা, হ্যাঁ তুমি আমাদের বলতে পারতো, তুমি পরে ডেটটা দিতে, আমরা সেই ডেট নিয়ে তোমার কাজ করতাম, তোমার সঙ্গে তুলনাই হয় না কারোর, তুমি একদিন অন্যরকম। হচ্ছে এই রে সর্বনাশ, এটা এরকম বললে কি করে হবে, নতুনদেরও তো কাজ দরকার। বলছি যে অনেক ব্যাপার আছে, বলবো না তোমাকে বলে তোমার মনটা খারাপ করতে চাই না। তো তারপর থেকে আমি আর কাউকে কখনো রেফার করা শুরু করিনি, আর করিনি। এমনি প্রচুর ছেলে মেয়েদেরকে আমি কাজের জন্য রেফার করে দিই, এখনো করে দিই। আরেকটা জিনিস আমি দেখেছি, আপনাদের মতো মানুষ, আপনাদের মতো অন্যভাবে নেবেন না, বা যাদের মধ্যে এরকম ভাবনা আছে, এদেরকে নিয়ে বড় হাসি ঠাট্টা মস্করা করে আশেপাশের লোকেরা। আপনাকে নিয়েও কখনো কখনো করেছে নিশ্চয়ই? অবভিয়াসলি করেছে, ডেফিনেটলি আমাকে নিয়ে করেছে। আমার সামনাসামনি নাই করুক, আমার পেছনে ডেফিনেটলি করেছে। তবে আমি ভীষণ লাকি যে আমাকে কখনো এইসব ব্যাপারগুলোকে ফেস করতে হয়নি কোনো সময়, কারণ আমি ভীষণ ডেসপারেট, আমি ভীষণ মারকুটে।
হ্যাঁ, আমি মানে ওই বললাম না, যখন বাপ্পাদা মানে আমাকে যখন বিশ্বাসই করছিলাম না, আমি ভাবতাম, আমি গিয়ে কলারটা ধরে নিয়েছিলাম ওর অ্যাসিস্ট্যান্টের, যে এরকম মানে কি ফালতু, আমাকে বারবার দেখছো কেন, এত কন্টিনিউ ফলো করছো, ওই করছো, আরে আপনাকে দরকার আমাদের, দরকার মানে কি দরকার? আমি ভীষণ মানে এক্সাইট, আমি খুব রেগে যাই খুব তাড়াতাড়ি করে, এটা আমার খুব একটা খারাপ স্বভাব, ভালো স্বভাবও বলতে পারো। কারণ আমাকে যদি কেউ কিছু বলে, সে বলে পার পাবে না, আমি তাকে ধরবই, সে কেন বললো, কোন সেন্সে বললো, আমার এটা জানতেই হবে। এটা আমার ছোটবেলা থেকে, আমার বাড়িতে আমরা 6টা ভাই বোন, আমার স্বভাব চরিত্র সব থেকে আলাদা। আমি খুব ডেসপারেটলি কাজ করি, আমি কাউকে ভয় পাই না একেবারে, কোনো ব্যাপারে আমি ভয় পাই না। আমি সব রকম ব্যাপারটাকে মোকাবেলা করতে আমি একদম সক্ষম ছোটবেলা থেকে। এবার কেউ আমাকে একটা মেয়েলি বা মেয়ে বলে চলে যাবে, কেন বললো, কি কারণে বললো, সে আমার কি দেখেছে, সেইটা আমি জানতেই হবে আমাকে। যদি না বলতে পারে, চট থাপ্পড় ঘুষি ঘাসা প্রচুর মেরে দিতাম। আমি প্রচুর মারামারি করতাম। আমি স্কুল লাইফে আমার 6টা বন্ধু ছিল, তার বাইরে কারোর সাথে মিশতামও না। কেউ যদি কিছু বলতো, আমি পুরো হেড স্যারকে এসে বলে দিতাম, তাকে মার খাইয়েই ছাড়তাম একেবারে। আমার সামনে বসে কেউ যদি টুকলি করতো বা কিছু কপি করছে, আমি গিয়ে স্যারকে, স্যার আমার পাশে ওই ছেলেটা এটা করছে, আমি ভীষণ এইগুলো ছিল। আমারটা কেউ দেখতে চলে, বলতাম স্যার আমাকে ডিস্টার্ব করছে, আমারটা দেখছে। বলে বন্ধু বান্ধব ইয়ার দেখতেই পারি তোর, না কেন পড়াশোনা করিস না কেন? আমি এইরকম টাইপের ছিল ছোটবেলা থেকে, প্রচন্ড অহংকারী ছিলাম, সবার সাথে কথাই বলতাম না ফার্স্ট অফ অল। এখন একদম অন্যরকম, একদম টোটালি অপোজিট। এখন আমার প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর লোক আমাকে ভালোবাসে। আমি এটা পরে আস্তে আস্তে করে ফিল করতাম যে লোকের সাথে মিশতে হবে, লোককে জানতে হবে। ঘরটায় যখন দাঁড়ান একা একা, হয়তো রাতে সকালে ঘুম থেকে উঠে, চারপাশে এত ছবি, সব নিজের ছবি, এগুলো দেখে কি মনে হয় ক্যান্ডি? কি মনে হয় আপনার এগুলো দেখে? সব আলাদা আলাদা লুকের, নানা রকম দেখতে। শুধু এখানে তো কটা ছবি রয়েছে, প্রচুর ছবি আমার মোবাইলে রয়েছে, এবং আমি সব ছবিগুলোকে ডিলিট করি না, আমি পেন ড্রাইভে করে রেখে দিই। আমার এইটার মধ্যে প্রচুর ছবি রয়েছে, এটা শুধু ফোল্ডার একটাই চলছে, ওটাকে ফোল্ডার চেঞ্জ করতে আরো প্রচুর, এখানে প্রায় 1000-2000 ছবি আছে, 4000 ছবি আছে এখানে। হ্যাঁ, আমি ছবি তুলতে ভালোবাসি। আমি দেখি যে আমার এই ইয়ারের লুকটা এরকম, এই ইয়ারের লুকটা ডিফারেন্ট করতে হবে একটু। আমার সবসময় লুক চেঞ্জ করতে থাকি আমি, এবং আমার এটা ভালো লাগে, এবং এইগুলোই আমার জীবনের সব থেকে বড় স্মৃতি থাকবে সারা জীবনের জন্য, যে আমি এত রকম, যখন বয়স হয়ে যাবে আরো, তখন হয়তো লোকের সাথে মিশতে পারবো না, বাড়ি থেকে বেরোতে পারবো না, আমি আমার জিনিসপত্রগুলোই দেখবো যে আমি একটা সময় এরকম ছিলাম, এত এত সুন্দর ছিলাম, এত ছিলাম, এত স্টাইলিশ ছিলাম। এগুলোই ভাবে আমার খুব ভালো লাগে, মজা লাগে এগুলো। কি বলছিলেন, অন্যদের কাউকে ভালোবাসেন নাকি নিজেকেই খুব ভালোবাসেন? যে নিজেকে ভালোবাসতে পারে সে অন্যকেও ভালোবাসতে পারে। সবাইকে ভালোবাসার আগে সবসময় নিজেকে ভালোবাসতে হবে। তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো, তাহলে তুমি অন্যকে ডেফিনেটলি ভালোবাসবে। আর আমি আমার নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। আমার গ্ল্যামার, আমার স্টাইল, এগুলো আমার সমস্ত নিজের কল্পনা, আমি কাউকে কখনো নকল করিনি। আমি একটা ছবি করতে গিয়েছিলাম, একজন আমাকে বলেছিল যে ঋতুদার মতো করে বলতে হবে তোমাকে, ঋতুদার মতো করে কথা বলতে হবে। ঋতুপর্ণ ঘোষকে তুমি দেখোনি? এরকম একটা মুভি করেছিলাম, মানে মুভিটা আনফর্চুনেটলি রিলিজ হয়নি। ওখানে একটা ডিরেক্টরের ক্যারেক্টার ঋতুদার মতোই আমাকে সাজিয়েছিল, ওরকম লং ড্রেস ফেস পরে, এরকম বিশ্বজিৎ দা আবার অপোজিটে। তো আমি বলেছিলাম যে আমি আমার মতো, যদি আপনি ঋতুপর্ণ ঘোষকে চান তাহলে ঋতুপর্ণ ঘোষকে খুঁজে নিন, বা ওই রকম কাউকে নিন, আপনি অডিশন দিয়ে যে পারবে আপনি তাকে নিতে পারেন। আমাকে চাইলে আমি আমার মতোই বলবো। ঋতুদা একটা ট্র্যাডিশনাল ওয়েতে বেঙ্গলি ঘরানা নিজেকে সাবমিট করেছে, আমি সবসময় ওয়েস্টার্ন ঘরানাতে নিজেকে সাবমিট করেছি। আমার ওয়েস্টার্ন লুকসটা বেশি ভালো লাগে। আমি কেন ইন্ডিয়ান হবার বা ওরকম ভাবে আমি এত সুন্দর করে বলতেও পারি না, আমার মধ্যে সুরেলা ব্যাপারটা খুব কম। আমি সুন্দর কথা বলতে পারি, কিন্তু আমি তোমার ওই দেখামো করে হাত বেঁকিয়ে গা বেঁকিয়ে এইগুলো আমার পক্ষে আসে না, আমার কোনো কালেই আসে না ছোটবেলা থেকে। তো যার জন্যই আমি একটু ডিফারেন্ট।
বেশিরভাগ দেখবি যারা মেয়েরই স্বভাবে হয়, তারা হয় আমি কথা বলতে বলে এই হাত ফাট নাড়াবে, একটু বসবে এরকম করে। আমার কিন্তু ওগুলো আসে না। আপনি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছেন, আমি কিন্তু আমার মতো করে কথা বলে যাচ্ছি, বাট আমি না ওই এক্সট্রা অর্ডিনারি ন্যাকামোটা দেখাতে পারি না। এবং যারা আমাকে চেয়েছিল, আমি বলছি আমাকে আমার মতো করে করতে দাও, যদি তোমার মুভিতে আমাকে বাজে লাগে তাহলে আমার জন্য তোমার যা খরচা হবে আমি সেই খরচাটা দিয়ে দেবো তোমাকে। কিন্তু পরে বলেছে, তারাই আমাকে জড়িয়ে ধরেছে যে অসাধারণ তোমার ক্যারেক্টার, মানে সবার নজর কেড়েছো তুমি। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আরেকটা কথা বলতে হবে যে দেখো, এই কমার্শিয়াল ছবিতে যদি একজনের কথা না বলি তাহলে আমার ভীষণই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো রাজ মুখার্জি। আমি যখন ছত্রাক করেছিলাম, ছত্রাক তো বিদেশি ছবি ছিল, তারপর তো আর আমার কাছে সেরকম কোনো ইয়ে ছিল না যে আমি কাউকে জানতাম না, চিনতাম না। তো বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় যদি রাজ মুখার্জিকে না বলতো যে ক্যান্ডি এত ভালো অ্যাক্টর, এবং রাজদা আমাকে ভীষণ ভালোবাসে, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, আমরা একসাথে বসে আড্ডা মারি, গল্প করি, সব রকম, এখনো রোজ হয়। রোজ সকালে আমি গুড মর্নিং না পাঠাও, রাজদা আমাকে আগে পাঠায় গুড মর্নিংটা। তো সেই ক্ষেত্রে রাজদা তো বিশ্বাস করেছিল যে আমি কোনোদিনও কোনো থিয়েটার করিনি, কোনোদিনও কোনো অভিনয় শিখিনি, কোনো জায়গা থেকে একটা জায়গা ফট করে আমাকে রাস্তা থেকে তুলে একজন আমাকে কাজ করে নিল। এবং ছত্রাকে আমার ডায়লগ খুব কম ছিল, অল্প ডায়লগ ছিল, কিন্তু মানে বিজনেস প্রচুর ছিল, প্রচুর সিনে রয়েছি যেখানে। আর ছত্রাকে আমার ক্যারেক্টারটা একটা গে ক্যারেক্টার, একটা মেয়ে মতো, আমি একটা ডিজাইনার, আমি আমার 6খানা বান্ধবী, মানে যেটা আমি বাস্তবে আমার বেশিরভাগই বান্ধবী মেয়েরা। তো সেখানে এইরকম একটা ক্যারেক্টার পেয়েছে, আমার কাছে কোনো অসুবিধাও হয়নি একদমই। কিন্তু মুভিতে করতে গেলে হিরো একটা ছেলের বন্ধু হতে হবে, বেস্ট ফ্রেন্ড, সেখানে প্রেম করাতে হবে তাকে, তার বাড়ির লোকের সাথে তাকে ইয়ে করতে হবে, মানে পরপর সবকটা মুভিতে একটু ডিফারেন্ট ক্যারেক্টার ছিল কিছুটা। তো রাজদা আমাকে ভরসা করেছিল যে ক্যান্ডি পারবে, কারণ নাহলে বাপ্পাদিত্য দা কেন বললো, বাপ্পা বলেছে মানে ক্যান্ডির মধ্যে কিছু দেখেছে, যার জন্য। এবার রাজদা আমাকে ভরসা করে কাজ দিয়েছিল, এবং পরবর্তীকালে রাজদা দেখিয়েছিল যে সত্যি ভালো পেরেছি আমি। আমার আর একটা মুভি আছে জামাই বরণ, অসাধারণ একটা মুভি, আমার এটা ভীষণ পছন্দর, মানে যেখানটা আমি হিরোর বেস্ট ফ্রেন্ড হলেও ছেলে হিসাবে আমার ক্যারেক্টারটা দুটো সিনে, পুরোটাই আমি মেয়ে হয়ে ক্যারেক্টার করেছিলাম, আবার লাস্টে সিনটাতে ছেলে হয়েছিলাম। তো সেটা হলো মানে হিরোর নকল বউ সেজেছি ওখানে, দাদুকে পটাবার জন্য, সম্পত্তি যাতে বেদখল না হয়ে যায়। তো সেই কারণে হিরো ছোটবেলায় একজনকে বিয়ে করে, তাকে নিয়ে দাদু চলে এসছে, তখন কি করবে, মানে তাকে তার হাত থেকে, যে সে এখন কেমন দেখতে হয়েছে, পেতনিরা রাক্ষসী কার মতো দেখতে। তো আমাকে বলছে ক্যান্ডি আমাকে তুই বাঁচাতে পারিস, তুই বাঁচা। তো সেখানে আমি ওর বউ সেজে যাই, একটা মারাঠি ওয়াইফের ক্যারেক্টার করেছিলাম, মানে অসাধারণ। আমার কাছে এটা বেশিরভাগ সব থেকে ভালো লেগেছিল দীপঙ্কর দার সাথে, আমার টিটোদার সাথে অনেক দিনের ক্যারেক্টার ছিল আমার, যেহেতু সেই দাদু, এবং প্রচুর ডায়লগ থ্রু একসাথে রয়েছে। তো দীপঙ্কর দা পুরো মুভিতে বুঝতে পারিনি যেটা আমি ক্যান্ডি এই ক্যারেক্টারটা করছি। মিসেস চন্দ্রকান্তা যে ক্যান্ডি, সেটা উনি কখনোই বুঝতে পারেনি। এবং একটা সিন ছিল যখন একটা চিঠি চুরি করবো, ওনার শুয়ে আছে, ওনার ওপরে উঠে ওনাকে সিডিউস করে, ওনাকে দিয়ে ব্লাউজের হুক লাগিয়ে সেখান থেকে চিঠি চুরি করছি। মানে এত কিছু করার পরেও মানে একবারের জন্য ভাবিনি যে আমি একটা ছেলে, আমি ক্যান্ডি করছি। লাস্ট শুটিং এর দিন সবাই যখন আমরা আড্ডা মারছিলাম, তো দীপঙ্কর দা সবাইকে বলছে, আরে ওই মিসেস চন্দ্রকান্ত যে করেছিল সেই মহিলা কোথায়, তাকে একটু দেখো, সে আমাদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারো। বলছে সে তো আপনার পাশেই বসে আড্ডা মারছে। বলছে তার মানে, বলছে ওটা ক্যান্ডি করেছে। মানে কি বলছো, মানে দীপঙ্কর দা আমাকে জড়িয়ে ধরে বললো যে আমার ফিল্ম কেরিয়ারে এত বছরে আমি ফার্স্ট কোনো কাউকে দেখলাম যাকে দেখে আমি চিনতে পারিনি আপনার মেকআপ, মানে তুমি অসাধারণ। আমাকে সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল ওটাতে, মানে ওর নাকে নট পরিয়েছে, সমস্ত চুলটা বড় একদম পুরো গাজরা ফাজরা লাগিয়ে, সাউথ ইন্ডিয়ার মানে ওই মারাঠিদের মতো কাঁচা দিয়ে শাড়ি, গয়না গাটি এত সুন্দর পরানো হয়েছিল, বড় সিঁদুরের টিপ ফিপ পরে, সিঁদুর ফিঁদুর দিয়ে, মানে একটা অন্য, আমাকে নিজেকে দেখে আমার মার কথা মনে পড়ছিল, কারণ আমাকে দেখতে আমার মায়ের মতো যেহেতু।
আমি যখন মেয়েদের মতো সাজি আমাকে আমার মায়ের মতো লাগে। আমার মা যখন ইয়ং কলেজ এরকম দেখতে ছিল, আমাকে পুরো ওরকম দেখতে লাগে। তো আমার খুব ভালো লাগে যে এই ছবিটা আবার, এই একটা মুভি ছিল ওই ছবিটাতে, ওই মুভিটাতেও আমি একটা রেড লাইট এরিয়ার একটা ক্যারেক্টার করেছিলাম, মানে হিরোইনের সাথে টক্কর দেওয়ার জন্য। মানে লোকেরা এসে না হিরোইনকে বাদ দিয়ে আমাকে দেখছিল। মানে সোমনাথ দা যে মেকআপ আর্টিস্ট যে এবারে অ্যাওয়ার্ড পেলো, সোমনাথ দা মেকআপ করেছিল আমাকে 2-3 ঘন্টা ধরে। মেকআপ আমার গেট আপ এত চেঞ্জ করে দিয়েছে, বলছে তোকে কখনো দেবশ্রী রায়ের মতো লাগছে, কখনো পাপিয়া অধিকারীর মতো লাগছে, কখনো একটা কিমি কাতকারের মতো লাগছে। মানে এক একজন নায়িকার বলছে তোর সিমিলারিটি কখনো জিনাত আমানের মতো, আমি বলছি কি আর কাকে লাগছে, আমাকে ক্যান্ডির মতোই লাগছে। তুই বলতে তুই তো ক্যান্ডি ভীষণ, কিন্তু তোকে তোর পুরো ভার্সেটাইল লুক চলে আসে, তোকে যেরকম সাজানো হয় তোর মুখে সেই সাজটাই মানিয়ে যায়। আমি সেগুলো সব ঈশ্বরের দান, সব সাই বাবার কৃপাতে সাই আমাকে এরকম ভাবে বানিয়েছে। ভালো লাগলো ক্যান্ডি। এবার আপনার সঙ্গে গল্প করা তো শেষ হবে না, বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের শেষ করতে হবে। আপনি ঈশ্বরের কথা বললেন, সাই বাবার কথা বললেন, প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী বোঝা যাচ্ছে। প্রচন্ড। আমার একেবারে শেষ জিজ্ঞাসা, আচ্ছা মানুষকে তো চলে যেতেই হয় পৃথিবী ছেড়ে, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে, সবাইকেই যেতে হয়। চলে গেলেন, আর যদি আবার কখনো ফিরে আসার সুযোগ পান, পুনর্জন্মই বলুন বা যা হোক, আর কিভাবে আসবেন? পুরুষ মানুষ ক্যান্ডি, নারী ক্যান্ডি, নাকি এমন কেউ যার মধ্যে এরকম পুরুষ? আমি আবার যদি কখনো জন্ম পাই তাহলে আমি ক্যান্ডি হয়ে আবার ফিরে আসতে চাই। পুরুষ নারী না? না, পুরুষও দরকার নেই, প্রচুর দায়িত্ব থাকে পুরুষ এলে তার, আর নারী হলে তো তাও অনেক দায়িত্ব, তাকে মা হতে হবে, তাকে ছেলে মেয়েকে মানুষ করতে হবে। ক্যান্ডির তো সেরকম কোনো ব্যাপারটা নেই। ক্যান্ডি আজাদি ভাবে ঘুরতে পারবে, নিজের মতো সাজতে পারবে, নিজের মতো চলতে পারবে, সারাটা জীবন এরকম ভাবে থাকতে চাই আমি। এবং আমার পুরো জন্ম যদি কখনো হয় আমি আবার ক্যান্ডি হতে চাই। তাই আপনার আশা পূরণ হোক, ঈশ্বর সেটাই করুন। আজকের মতো তাহলে এটুকুই, ভালো থাকবেন আপনি। নমস্কার। নমস্কার মাননীয় দর্শক, আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, নিচে কমেন্ট করবেন। এছাড়াও টলিউড ফোকাস কলকাতা বা সিনে স্বরূপে প্রচুর ভালো ভালো ভিডিও পাবেন, সাক্ষাৎকার পাবেন, সেগুলো দেখবেন আর নিজেদের কমেন্ট জানাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।